আমরা গত ক্লাসে 2 স্ল্যাবের আর কি স্টিল প্লেসমেন্ট আমরা শিখেছিলাম সবাই। শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন কিভাবে স্টিল প্লেসমেন্ট করতে হয়। Okay? তো কর্নার রিইনফোর্সমেন্ট একটু বাকি ছিল, আমি আজকে কর্নার রিইনফোর্সমেন্টটা একটু বলবো, তারপরে আমাদের 2 স্ল্যাব ডিজাইনটা শেষ হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, সবার আগে আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা কোথায় কোথায় আসলে কর্নার রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করব। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। সাপোজ ধরেন যে কোনো একটা বিল্ডিং এর হচ্ছে সাপোজ এইটা হচ্ছে বিম কলাম লেআউট। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে বিম কলাম লেআউট। তাহলে এখানে অনেকগুলো স্ল্যাবের প্যানেল আছে, 1 2 3 9টা প্যানেল এখানে আছে, তাই না? তাহলে কর্নার রিইনফোর্সমেন্ট দিতে হবে হচ্ছে এই প্যানেলে, এই প্যানেলে, এই প্যানেল আর হচ্ছে এই প্যানেলে। ঠিক আছে? এবং দিতে হবে কোথায়? একদম কর্নারে। এই যে নামই যেহেতু কর্নার রিইনফোর্সমেন্ট, তার মানে দিতে হবে হচ্ছে কর্নারে। স্ল্যাবের টপ এবং বটম দুই পাশে, দুই সাইডে দিতে হবে আর কি। এখানে যাবে, তারপরে হচ্ছে এখানে কর্নার রিইনফোর্সমেন্ট হবে, এখানে হবে, আর কোথায় হবে? এখানে হবে, তাই না? আচ্ছা, তো আমরা ডিজাইন করছি প্যানেল এ, অর্থাৎ আমাদের প্যানেল হচ্ছে এইটা, তার মানে আমাদের প্যানেলে অবশ্যই কর্নার রিইনফোর্সমেন্ট দিতেই হবে। তো ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে কর্নার রিইনফোর্সমেন্ট is provided at the exterior corners of a two-way slab system. Sorry. Two-way slab system এর একদম exterior যে কর্নার, মানে চারপাশে চারটা কর্নারে কর্নার রিইনফোর্সমেন্ট দিতে হবে টু রেজিস্ট দ্য টুইস্টিং মোমেন্ট। এটা সবাইকে জানতে হবে কিন্তু, যে কর্নার রিইনফোর্সমেন্ট কেন দেই আমরা? টুইস্টিং মোমেন্ট অথবা টরশন। টু-ওয়ে স্ল্যাবে যে টরশন ডেভেলপ করে বা যে টরশন তৈরি হয়, সেই টরশনকে রেজিস্ট করার জন্য আমরা কর্নার রিইনফোর্সমেন্ট দিয়ে থাকি। টরশনকে বলা হয় টুইস্টিং মোমেন্ট। প্যানেল এ হচ্ছে কর্নার প্যানেল, তার মানে প্যানেল এ তো অবশ্যই দিতে হবে। তাহলে এটা হচ্ছে যদি প্যানেল এ হয়, তাহলে দেখেন প্যানেল এ তে দুই দিকে L/5 পর্যন্ত এই ডিসটেন্সের মধ্যে কর্নার রিইনফোর্সমেন্ট দিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কর্নার রিইনফোর্সমেন্টের যে বারের সাইজ, মানে বারের ডায়ামিটার এবং স্পেসিং, এইটা হবে হচ্ছে যে আমরা যে প্যানেলে কর্নার রিইনফোর্সমেন্ট দিচ্ছি, ওই প্যানেল মানে প্যানেল এর যে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট ছিল, সেই ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে স্টিল, মানে যে ডায়ামিটার এবং যে স্পেসিং, ওই ডায়া এবং ওই স্পেসিং সেম ভাবে এখানে ব্যবহার করতে হবে। যেমন আমাদের প্যানেল এ ডিজাইনের সময় আমরা দেখেছিলাম যে আমাদের ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট ছিল এম এ পজিটিভ হচ্ছে 46,000 পাউন্ড ইনটু ইঞ্চি, এবং এই মোমেন্টের জন্য স্টিলের স্পেসিং আমরা ক্যালকুলেশন করেছিলাম 12 ইঞ্চি, এবং আমরা দিয়েছিলাম 12 মিলিবার বা 4 নাম্বার বার। তাহলে আমরা এখানেও সেম, আমরা এখানেও 12 মিলিবার ব্যবহার করব এবং 12 ইঞ্চি পরপর আমরা বারগুলোকে বসাবো। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবং আচ্ছা আরেকটা কিছু মানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আমি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা আমি দেখাচ্ছি নিলসন 15th এডিশন পেজ নাম্বার 393 দেখাচ্ছি। ওইটা যেটাকে আমি দেখাইছিলাম আগের ক্লাসে, বই থেকে আমি দেখাইছিলাম কি? কারোর মনে নাই? হ্যালো স্যার বুঝতে পারিনি স্যার, কি বলছেন? এটাকে আমি বই থেকে দেখিয়েছিলাম এই কর্নার রিইনফোর্সমেন্টের ব্যাপারটা। না স্যার, না স্যার, বই থেকে দেখেননি, আবার একটু দেখেন। পেজ নাম্বার 393। এই যে 393 পেজ, এই যে এখানে দুই রকম অ্যারেঞ্জমেন্ট দেখানো আছে। আমরা এইভাবে ইনক্লাইন্ড অবস্থাও বারগুলো দিতে পারি, আবার আমরা বারগুলোকে এভাবে স্ট্রেট অবস্থাও দিতে পারি আর কি। ঠিক আছে? যদি স্ট্রেট দেই সেক্ষেত্রে হচ্ছে টপ এবং বটম, স্ল্যাবের উপরের ফেস এবং নিচের ফেস দুই পাশেই হচ্ছে স্টিল দেওয়া লাগবে, দুই দিকে স্টিল দেওয়া লাগবে। অর্থাৎ এই যে একটা বার মেশ, মানে একটা ওয়্যার মেশ, বা এই যে স্যার দুই দিকে যে বইটা একটা দেখা বার। যাচ্ছে না স্যার। স্যার তিনটা শেয়ার করেন বইয়ের। আচ্ছা সরি, হ্যাঁ
এই যে 393 পেজে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি মনে হয়, তাই না? আচ্ছা, এখানে জি স্যার। দুই ভাবে দেওয়া যাবে। যদি আমরা এইভাবে বার দিতে চাই, এই যে এইভাবে, তাহলে হচ্ছে স্ল্যাবের টপ ফেস এবং বটম ফেস উভয় জায়গাতেই এই যে দুই ভাবেই দুই দিকেই বার দেওয়া লাগবে। অর্থাৎ টপে এরকম হবে, আবার বটমেও একই রকম হবে। আর যদি আমরা এইভাবে দিতে চাই, অপশন নাম্বার 1, সেক্ষেত্রে আমরা আর কি ইনক্লাইন্ড অবস্থায় দিব, মোটামুটি 45 ডিগ্রি ইনক্লাইন্ড অবস্থায় আমরা দিব। এবং এই যে এইগুলো হবে হচ্ছে টপ স্টিল, এই যে এইগুলা, অর্থাৎ স্ল্যাব প্যানেলের যে ডায়াগোনাল যে কর্ণ, সেই ডায়াগোনালের প্যারালাল যে স্টিল, সেগুলো হবে হচ্ছে টপ স্টিল। মানে দুই দিকে কিন্তু দেওয়ার দরকার নেই, টপে আমরা দিব শুধুমাত্র এই স্টিল গুলা, আর বটমে দিব হচ্ছে এইগুলা, বটমে দিব হচ্ছে এইগুলা। অর্থাৎ স্ল্যাব প্যানেলের ডায়াগোনালের পারপেন্ডিকুলার যে স্টিল, সেগুলো দিব হচ্ছে বটমে। ঠিক আছে? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এই টুইস্টিং মোমেন্টের কারণে স্ল্যাবের কর্নারে যে টর্শন তৈরি হয়, সেটা হচ্ছে স্ল্যাবকে ক্র্যাক করার চেষ্টা করে, স্ল্যাবের মধ্যে ক্র্যাক তৈরি করার চেষ্টা করে বা ক্র্যাক তৈরি করে। এবং এই ক্র্যাক গুলা কিভাবে তৈরি হয়? টপে ক্র্যাক তৈরি হয় হচ্ছে এই বরাবর, দেখেন টপে ক্র্যাক তৈরি হয় ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর, তাই আমরা ডায়াগোনাল বরাবর রেইনফোর্সমেন্ট দিই। আর বটমে ক্র্যাক তৈরি হয় হচ্ছে ডায়াগোনাল বরাবর, এই যে এই বরাবর ক্র্যাক গুলা তৈরি হয়। আর যে বরাবর ক্র্যাক তৈরি হয় তার ঠিক অপোজিট ডিরেকশন, অর্থাৎ এইভাবে আমরা স্টিল গুলাকে প্লেস করি। মানে যে বরাবর ক্র্যাক তৈরি হওয়ার আর কি মানে টেন্ডেন্সি বেশি, আমরা মানে সেই ডিরেকশনের পারপেন্ডিকুলার, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রেইনফোর্সমেন্ট দিব। বুঝতে পারছেন? তো খুব সিম্পল। যদি সাপোজ যদি দেখা যাচ্ছে যে টপে যদি ক্র্যাক তৈরি হয় এই বরাবর, যদি ক্র্যাক গুলো এইভাবে তৈরি হইতে চাই, তাহলে আমরা স্টিল দিব হচ্ছে এই বরাবর। ঠিক আছে? বা যদি ক্র্যাক তৈরি হতে চাই এই বরাবর, তাহলে আমরা স্টিল দিব হচ্ছে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ এইভাবে। দ্যাটস ইট। এটা এখানে বলা আছে, এটা হচ্ছে বইতে সুন্দর মতো এখানে বলা আছে যে পেজ নাম্বার 993 লাস্টের যে প্যারা, এই প্যারাতেই বলা আছে দ্য রেইন, সরি, এই যে এখানে যে এই যে where they tend to crack the slab at the, মানে স্ল্যাবকে ক্র্যাক করার চেষ্টা করে at the bottom along the panel diagonal, মানে বটমে হচ্ছে প্যানেলের ডায়াগোনাল বরাবর ক্র্যাক হয়, আর টপে ক্র্যাক হয় হচ্ছে প্যানেলের ডায়াগোনালে পারপেন্ডিকুলার। তাই স্টিল গুলো তাদের মানে বিপরীত ডিরেকশনে দিয়ে দিলেই হয়ে গেল। ঠিক আছে, এই মোটামুটি জানার মানে বলার ছিল আর কি কর্নার রেইনফোর্সমেন্ট নিয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে L/5, মানে এল মানে হচ্ছে এখানে যে প্যানেলে আমরা কর্নার রেইনফোর্সমেন্ট দিচ্ছি সেই প্যানেলের যে ম্যাক্সিমাম ডাইমেনশন লং ডিরেকশন, সেই লং ডিরেকশনটা হচ্ছে এল। ধরেন যে এই প্যানেলটা হচ্ছে 12 ফিট বা 24 ফিট সাপোজ, তাহলে 24 হচ্ছে এল এর মান, এবং এল কিন্তু ক্লিয়ার স্প্যান। তাহলে L/5 মানে কত? 24 ডিভাইডেড বাই 5, 24/5, যা হয় তত, ততটুকু মানে ততটুকু হচ্ছে যে ডিস্টেন্সের মধ্যে আমরা কর্নার রেইনফোর্সমেন্ট দিব। এদিকেও সেম, এদিকেও সেম, L/5 এর মধ্যে। এবং স্পেসিং হবে হচ্ছে পজিটিভ মোমেন্টের জন্য যে স্টিল ছিল সেই স্টিলের স্পেসিং এর সমান। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার এই ব্যাপারটা? জি স্যার। ঠিক আছে, তাহলে যদি আমরা প্যানেল এ কে ডিজাইন করতে দেই, তাহলে অবশ্যই এভাবে কর্নার রেইনফোর্সমেন্ট ছোট্ট করে দেখাই দিবেন এইভাবে, যে স্পেসিং হচ্ছে এত, বারের ডায়া হচ্ছে এত, আর ডিসটেন্স হচ্ছে এত। স্যার সবসময় কি স্যার L/5 এ আমরা ডিসটেন্সটা ভাগ করে স্যার দিয়ে দেব? হ্যাঁ, রাইট, L/5, যেখানে এল হচ্ছে আমরা যে প্যানেলে কর্নার রেইনফোর্সমেন্ট বসাচ্ছি সেই প্যানেলের জি লং স্যার। ডিরেকশন। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন আমি কিছু কথা বলি যে আর কি মিড টার্ম পরীক্ষায় কিন্তু 2 ওয়ে স্ল্যাব ডিজাইন থাকবে, এবং ডিজাইন আমি হয়তোবা একটা ফুল ডিজাইন দিতে পারি, হয়তোবা আমি দেখা যাচ্ছে ডিজাইনের ছোট ছোট অংশ দিতে পারি, দেখা যাচ্ছে ছোট ছোট স্টেপ, যে ডেপ চেক করো, অথবা মোমেন্ট বের করো, অথবা মোমেন্টকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাও, অথবা দেখা যাচ্ছে মোমেন্ট দিয়ে দিলাম স্টিল বের করো। বা এমনও হতে পারে যে আমি দেখা যাচ্ছে যে শুধুমাত্র রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করতে বললাম, মোমেন্ট দিয়ে দিলাম, বললাম যে স্টিল বের করে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করো। অথবা আমি দেখা যাচ্ছে যে 2 মার্ক বা 3 মার্কের জন্য আমি থিকনেস বের করতে দিতে পারি। মানে ডিজাইনের যে কোনো ছোটখাটো স্টেপ অথবা সম্পূর্ণ ডিজাইন যে কোনো জায়গা থেকে কোশ্চেন হতে পারে। ঠিক আছে? এবং স্যার যেহেতু এখানে কোশ্চেন
আমি একটু শেষ করি, যেহেতু আর কি সবার সামনে হয়তো বা বই লেকচার খাতা থাকবে, অনলাইন ক্লাসে আসলে এগুলো মেনটেন করা সম্ভব না। জি তো স্যার। অবশ্যই আমরা মানে কোশ্চেন ট্রিকি হবে, কিন্তু কোশ্চেন অবশ্যই ট্রিক্স থাকবে কোশ্চেনে। এরকম হবে না যে আর কি লেকচার দেখে আমরা হুবহু তুলে দিলেই হয়ে গেল, এরকম কিন্তু কোশ্চেন হবে না, ঠিক আছে? জি স্যার। ফলে কোশ্চেনের অ্যান্সার করতে গেলে লেকচারের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা লাইন বাই লাইন আসলে বুঝতে হবে, তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, এখন কার কি কোশ্চেন বলেন। স্যার বলতেছিলাম যে আমাদের আগের মতো কি গুগল ফর্মেট টাইপে এক্সাম হবে, না আমাদের কোনো কিছু হ্যান্ড রাইটিং লিখে পিডিএফ করতে হবে? আচ্ছা, স্যার, এটা যদি হচ্ছে একটু ক্লিয়ার অবশ্যই করতেন। গুগল ফর্মে এক্সাম হবে, এবং গুগল ফর্মে আর কি আমি দেখাইছিলাম মনে হয় যে গুগল ফর্মে আসলে কি কি ধরনের কোশ্চেন হয়, তাই না? জি স্যার, আমরা কুইজ দিছি যেটা স্যার, ওটা থেকে রাইট। বুঝতে তো পারছি। ওখানে যে কোনো ধরনের কোশ্চেন হতে পারে, শর্ট অ্যান্সার হতে পারে, লং অ্যান্সার হতে পারে। তারপর হচ্ছে ফাইল আপলোড কোশ্চেন তো অবশ্যই থাকবে, মিড টার্ম মানে ফাইল আপলোড কোশ্চেন থাকবে, মানে খাতায় লিখে সেটাকে ওকে। দেখা যাচ্ছে অনেকগুলো ছবিতে একটা পিডিএফ বানায় আমাদেরকে গুগল ফর্মে আপলোড করতে হবে, ঠিক আছে? ওকে স্যার, আর বুঝতে পারছি। পরীক্ষাটা হবে হচ্ছে গুগল ক্লাসরুমে। আমি গুগল ক্লাসরুমে গুগল ফর্ম দিয়ে দিব, সেই ক্লাসরুম থেকে সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটাকে সাবমিট করবে। গুগল ক্লাসরুম ওকে বাদে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হয়তো বা আগের দিন পরীক্ষা নিয়েছিলাম, জাস্ট সেটা আমার কনসিডারেশন ছিল আর কি। আমি দেখছিলাম যে যেহেতু সময় নষ্ট হচ্ছে, এখনো জয়েন করে নাই কেউ, সেজন্য আমি নিয়েছিলাম। বাট মিড ওয়ান থেকে শুরু করে ফাইনাল, এই জি কোনো স্যার। পরীক্ষায় কিন্তু আসলে গুগল ক্লাসরুমের বাইরে নেওয়ার কোনো সুযোগ নাই। তাতে যদি পরীক্ষা যদি কেউ দিতে নাও পারে, আমার কিছু করার নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আহ, ও আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা শুধুমাত্র কর্নার প্যানেল এ ডিজাইন করলাম, তাই না? কর্নার প্যানেল এ আমাদেরকে জি একইভাবে প্রত্যেকটা কর্নার মানে প্রত্যেক স্যার ধরনের গুগল প্যানেল। ক্লাসরুমে কিন্তু আমরা ঢুকতে পারি না স্যার, ওই কোডটা বোধহয় ম্যাচ আমি করতেছে আমি না। বলবো পরে বলবো, যেটা বলতেছিলাম আমি শেষ করি। আমরা প্রত্যেক ধরনের প্যানেল আমাদেরকে ডিজাইন করা অবশ্যই শিখতে হবে। যেমন ফর অ্যান এক্সাম্পল আমি একটা স্ক্রিন শেয়ার করছি। স্যার আমি একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন, এই যে এখানে যত ধরনের কেস ছিল আর কি, আমরা শুধুমাত্র কেস 4 হয়তো বা দেখেছি আমরা। কেস 4 হচ্ছে সবচাইতে লেন্দি কেস, মানে অঙ্ক সবচাইতে বড় হয়, ঠিক আছে? অন্যান্য কেসগুলোতে অঙ্ক সাধারণত ছোট হয় আরো। মানে মোমেন্টের দেখা যাচ্ছে এখানে মোমেন্ট ছিল 6 রকম, সাপোজ কেস 5 এ কিন্তু মোমেন্ট থাকবে আরো কম, মোমেন্ট থাকবে হচ্ছে 5 রকম, তাই না? মানে প্রত্যেক ধরনের কেস কিন্তু আসলে প্র্যাকটিস করতে হবে, কারণ মিড পরীক্ষায় আসলে যে কোনো ধরনের প্যানেল আমরা ডিজাইন করতে দিতে পারি, বাট কনসেপ্ট একই। কনসেপ্ট প্রসিডিওর সব এক, আমি ক্লাসে যা যা করাইলাম কনসেপ্ট মানে এই সেম প্রসিডিওর অঙ্ক করতে হবে আর কি, এবং সেম কনসেপ্ট গুলো ফলো করতে হবে। তো সবাই প্র্যাকটিস করবেন। কর্নার প্যানেল এ আমরা ডিজাইন করলাম, প্যানেল বি সি ডি, এই প্যানেলগুলো প্রত্যেকে হাতে কলমে বারবার ডিজাইন করবেন, কিন্তু বারবার না হলে অন্তত একবার সবাই করবেন বাসায়। ওকে, এখন কার কি করছে আমরা আজকে দেখবো যে কিভাবে আসলে নোটগুলো ডিস্ট্রিবিউট হয় আর কি স্ল্যাবের দুইটা ডিরেকশনে। ওকে, তাহলে প্রথমে আমরা কিছু জিনিস ধরে নিচ্ছি আগে, যে লোড অন স্ল্যাব হচ্ছে কিউ পার স্কোয়ার ফিট, মানে প্রতি স্কোয়ার ফিটে হচ্ছে কিউ। এটা এমন হতে পারে যে কিউ পাউন্ড পার স্কোয়ার ফিট, অথবা কিউ কিলো পাউন্ড পার মিটার স্কোয়ার, সরি কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সোজা কথা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের লোড হচ্ছে ছোট হাতের কিউ, লোড অন স্ল্যাব। হ্যাঁ, আমরা ধরে নিলাম আর কি। এবং এই কিউ এর মধ্যে একটা অংশ যাবে হচ্ছে শর্ট ডিরেকশনে, আর আরেকটা অংশ যাবে হচ্ছে লং ডিরেকশনে। শর্ট ডিরেকশনে যাচ্ছে কিউ এ আমরা ধরে নিচ্ছি, আর শেয়ার অফ কিউ মানে কিউ এর যে শেয়ার, যে অংশ শর্ট ডিরেকশনে ক্যারিড হচ্ছে বা যে অংশটা শর্ট ডিরেকশন বহন করছে, সেটা হচ্ছে কিউ এ, আর লং ডিরেকশন বহন করছে কিউ বি। আমরা ধরে নিচ্ছি এল এ শর্ট স্প্যান, এল বি লং স্প্যান, ঠিক আছে? এখন আমরা সবাই জানি যে, বা যদি না জানি এখন জেনে নেন, যে যদি কোনো একটা বিমের উপরে, ধরেন যে এটা হচ্ছে একটা বিম আছে এখানে, এটা হচ্ছে একটা বিম, হ্যাঁ, এর উপরে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে ডাব্লু পরিমাণ, সাপোজ ডাব্লু পাউন্ড পার ফিট বা ডাব্লু কিলো নিউটন পার মিটার। তখন এই যে বিম, এর দুই দিকে সাপোর্ট থাকবে, বা স্ল্যাব হইলেও তার দুই দিকে সাপোর্ট থাকবে, এবং এই লোডের কারণে কিন্তু এই বিম বা স্ল্যাব এটা কিন্তু অবশ্যই ডিফ্লেক্টেড হবে, তাই না? ডিফ্লেক্টেড হবে। আমরা সবাই জানি যে এর ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডেল্টা, এই ডেল্টা এর ফর্মুলা হচ্ছে
delta is equal to 300 delta is equal to WL to the power 4 divided by এটা হচ্ছে 384 E into I যদি লোড হয় W তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে WL to the power 4 by 384 EI। আমরা এখন এই জিনিসটা এখানে মানে অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লাই করব এই স্ল্যাবে। আমরা খুব সহজে বলতে পারি যে আমাদের স্ল্যাবের দুইটা ডিরেকশনে যে আর কি ম্যাক্সিমাম ডিফ্লেকশন এটা অবশ্যই সমান। সবাই একটু মাথার উপরে তাকান, যেখানে যেখানে বসে আছেন মাথার উপরে তাকান। আপনি উপরে তাকালে কি একটা স্ল্যাব দেখতে পাচ্ছেন, তাই না? এখন এই স্ল্যাবের যদি দুইটা ডিরেকশনের ডিফ্লেকশন একই না হইতো তাহলে কি আপনি স্ল্যাবটাকে এভাবে দেখতে পাইতেন? তখন কি স্ল্যাবটা কিন্তু এবড়ো থেবড়ো হইতো, তাই না? দেখা যাচ্ছে শর্ট ডিরেকশনের ডিফ্লেকশন বেশি বা লং ডিরেকশনের কম, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা মানে একটা সমতল সারফেস কিন্তু পাইতাম না স্ল্যাবে। যেহেতু স্ল্যাবটা একটা সমতল সারফেস আমরা দেখতেই পাচ্ছি, তাহলে অবশ্যই দুইটা ডিরেকশনের ডিফ্লেকশন অবশ্যই সমান, এবং সেই জিনিসটা আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, কারোর বুঝতে সমস্যা হলে বলবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় সমস্যা হলে আমাকে জানাবেন। তাহলে আমরা ধরে নিচ্ছি মানে আমরা জানি যে তাদের দুইটা ডিরেকশনের ম্যাক্সিমাম ডিফ্লেকশন বা সেন্টার ডিফ্লেকশন সমান, এবং সে কারণে এই দুইটাকে আমরা একে অপরের সমান দেখাতে পারি। এটা হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর ডিফ্লেকশন, এটা হচ্ছে লং ডিরেকশন বরাবর ডিফ্লেকশন। আচ্ছা, ওই যে WL to the power 4 ওই একই জিনিস লিখছি আর কি। W এর জায়গায় এখানে Q আসছে, W হচ্ছে লোড আর এখানে QA হচ্ছে লোড, আর LA হচ্ছে শর্ট ডিরেকশনের স্প্যান। আচ্ছা, এখানে একটা জিনিস সবাই দেখতে পাচ্ছেন যে E into I, and this is very important. কোনো একটা স্ল্যাবের E into I অর্থাৎ এইটাকে বলা হয় কোনো একটা স্ল্যাব বা কোনো একটা বিমের ফ্লেক্সারাল রিজিডিটি। মানে কোনো একটা বিমের বা স্ল্যাবের E into I এর মানটা যত বেশি হবে ওই স্ল্যাব ফ্লেক্সারের তত বেশি রিজিড হবে বা তত বেশি দৃঢ় হবে। আর রিজিড মানে হচ্ছে যার ডিফ্লেকশন হয় কম, অর্থাৎ যে স্ল্যাবের EI যত বেশি হবে সেই স্ল্যাব ফ্লেক্সারে তার ডিফ্লেকশন তত কম হবে। আচ্ছা, E হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট আর I হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এই দুটার গুণফলকে বলা হয় ফ্লেক্সারাল রিজিডিটি। এটা সবাই জানবেন, এটা অনেক সময় জিজ্ঞেস করে আর কি যে হোয়াট ইজ ফ্লেক্সারাল রিজিডিটি। যাই হোক, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এইটা, এই সমীকরণ থেকে আমরা জাস্ট এই যে QB কে এই পাশে নিয়ে আসবো আর LA কে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এইটা। এবং এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট। এই সমীকরণ থেকে আমরা একটা স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশন বুঝতে পারি। সাপোজ দেখেন যে একটা ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রস্থ বা লং ডিরেকশন বাই শর্ট ডিরেকশন আমরা ধরে নিচ্ছি হচ্ছে 1.5, সে 1.5। অর্থাৎ এটা হচ্ছে টু ওয়ে স্ল্যাবের জন্য আমরা কি জানি যে 2 এর কম যে কোনো রেশিও হয়, তাই না? যে রেশিও 2 এর কম হয়, এবং 2 এর কম কত হয় 1 বা 1.2, 1.5, 1.7, আমরা যে কোনো একটা ধরে নিব আমাদের সুবিধা মতো। সাপোজ আমরা এখানে 1.5 ধরলাম। যদি 1.5 হয় দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, বা এটাকে অনেক সময় বলা হয় অ্যাসপেক্ট রেশিও, যদি অ্যাসপেক্ট রেশিও 1.5 হয় তাহলে আমরা এই মানটা যদি 1 নম্বর সমীকরণে আমরা বসাই দেই তাহলে দেখেন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পাবো। সেটা হচ্ছে QA is equal to 5 QB। QA is equal to 5 QB, অর্থাৎ এটাকে টু দি পাওয়ার 4 করলে 5 হয় আর কি, 5 QB। আর গুণ করলে আমরা এটা পাই, অর্থাৎ শর্ট ডিরেকশনের লোড ইজ ইকুয়াল টু 5 ইনটু লং ডিরেকশনের লোড। ইজ ইট ক্লিয়ার? আমরা এইটা পাইলাম, তাই না? খুব সিম্পল ক্যালকুলেশন থেকে আমরা পাইলাম। এখান থেকে আমরা কি বলতে পারি দেখেন, লং ডিরেকশনের লোড QB ইজ ইকুয়াল টু 1/5 শর্ট ডিরেকশনের লোড, তাই না? লং ডিরেকশনের লোড হচ্ছে শর্ট ডিরেকশনের লোডের 5 ভাগের 1 ভাগ, মাত্র 5 ভাগের 1 ভাগ। আচ্ছা, ঠিক আছে, আমরা এটাকে একটু মাথায় রাখি। এবং এরপরে আমরা সাপোজ ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য আমরা অ্যাসপেক্ট রেশিও আরেকটা ধরে নিব। তাহলে আমরা দেখবো যে ওয়ান ওয়ে স্ল্যাবে কেমন হয় এই রেশিওটা, টু ওয়ে স্ল্যাবে এই রেশিওটা কেমন হয়, লোড রেশিও আর কি। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য আমরা ধরে নিচ্ছি 2.5, এটা 2 থেকে বেশি যে কোনো সংখ্যা ধরলেই হবে। সাপোজ আমরা 2.5 ধরলাম, তাহলে 2.5 হলে দেখেন 39। অ্যানাদার ইন্টারেস্টিং থিং যে
শর্ট ডিরেকশনের লোড ইজ ইকুয়াল টু 39 ইন্টু লং ডিরেকশনের লোড, বা অন্যভাবে বলতে গেলে লং ডিরেকশনের লোড হচ্ছে শর্ট ডিরেকশনের লোডের 39 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 39 ভাগের মাত্র 1 ভাগ। বা শর্ট ডিরেকশনের লোড লং ডিরেকশনের লোডের 39 গুণ। মানে শর্ট ডিরেকশন বরাবর যদি লং ডিরেকশন বরাবর 1 পাউন্ড পার ফিট লোড যদি হয়, তাহলে শর্ট ডিরেকশন বরাবর হবে 39 পাউন্ড পার ফিট। মানে একটা হবে অনেক বেশি, একটা হবে অনেক কম। এখন তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি যে 2 স্ল্যাবের ক্ষেত্রে মোটামুটি দুই দিকেই লোড কাছাকাছি থাকে। 5 ভাগের 1 ভাগ মানে কিন্তু মোটামুটি একেবারে যে খুব বেশি কম তা না। কিন্তু 1 স্ল্যাবের ক্ষেত্রে দেখেন এটা এতই কম বেশি যে আমরা ধরতেই পারি যে এখানে আসলে এখানে আসলে লং ডিরেকশন বরাবর কোনো লোড আসলে ক্যারি হয় না আদৌ। এটা আমরা ধরতেই পারি, কারণ 39 ভাগের 1 ভাগ এর কোনো মানে সিগনিফিকেন্স কি আছে? এর কিন্তু কোনো সিগনিফিকেন্স নাই, এর কিন্তু কোনো তাৎপর্য নাই। এটা এত কম যে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি স্যার। আমরা এই কথাটা এখন লিখতেছি আর কি, যে 1 স্ল্যাবের জন্য লোড ইন শর্ট ডিরেকশন ইজ 39 টাইমস মানে এখানে গুণ, মানে 39 গুণ 39 টাইমস তার লোড ইন লং ডিরেকশন, মানে লং ডিরেকশনের লোডের 39 গুণ লোড হচ্ছে শর্ট ডিরেকশনে যাচ্ছে 1 স্ল্যাবের ক্ষেত্রে। সো লোড ইন লং ডিরেকশন ইজ ভেরি স্মল কম্পেয়ার্ড টু দ্যাট ইন শর্ট ডিরেকশন। তার মানে লং ডিরেকশনের লোড ইজ ভেরি স্মল মানে অনেক ছোট, compared to the short direction load। তার মানে শর্ট ডিরেকশনের লোডের তুলনায়, দ্যাট মানে হচ্ছে লোড, শর্ট ডিরেকশনের লোডের তুলনায় লং ডিরেকশনের লোড অনেক ছোট। Such a slab almost acts as if it were spanning in the short direction only। মানে এমন একটা স্ল্যাব এমন ভাবেই কাজ করে যেন এইটার স্প্যান শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবরই আছে। মানে শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর স্প্যান হইলে কি হইতো? সমস্ত লোড শর্ট ডিরেকশনে যাইতো নাকি? তো এরকম এই 1 স্ল্যাব এইভাবেই কাজ করবে, অর্থাৎ লং ডিরেকশনে এর কোনো লোড যায় না বললেই চলে, 39 ভাগের 1 ভাগ। অথবা যদি এইখানে অ্যাসপেক্ট রেশিও আমরা আরেকটু বাড়াই, যদি 3 করি, 3 আসলে হতেই পারে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে এখানে 3 করে দেই, এখানে 81 আসে, 81 আসে। 81 মানে কি? 81 ভাগের 1 ভাগ, মানে লং ডিরেকশনের লোড হচ্ছে 81 ভাগের 1 ভাগ। তো এই ধরনের ক্ষেত্রে আসলে আমরা ধরতে পারি যে এখানে আসলে লং ডিরেকশন বরাবর কোনো লোড যাবেই না, লোড শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর যাবে। এবং ঠিক এই কারণে আমরা 1 স্ল্যাবে শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর মেইন স্টিল প্রোভাইড করি। ফর দিস রিজন, এই কারণে মেইন স্টিল ইজ প্রোভাইডেড ইন দ্য শর্ট ডিরেকশন অনলি, মানে শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর মেইন স্টিল দেওয়া হয়, প্রোভাইড মানে দেওয়া হয়। আচ্ছা, ব্যাপারটা কি বোঝা গেছে এবার? যে 1 স্ল্যাবে আমরা কেন শুধুমাত্র একটা ডিরেকশনে মেইন স্টিল দিচ্ছি আর আরেক ডিরেকশনে হচ্ছে আমরা টেম্পারেচার স্টিল দিয়ে চালাই দিচ্ছি, কেন? ওয়াই? এর কারণটা হচ্ছে এইটা, কারণ লোড লং ডিরেকশনে যায় না বললেই চলে। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। সমস্যা হলে বলতে পারেন, ঠিক আছে? এখানে ক্লাসে এসে আসলে সমস্যায় যদি থাকে তাহলে আসলে ক্লাস হওয়ার কোনো দরকার নাই। আর সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। ঠিক আছে। এখন আমরা দেখি যে 2 স্ল্যাবের ক্ষেত্রে কি হয়। For a 2 slab load in long direction is comparable। এখানে একটা ব্যাপার দেখেন, comparable মানে হচ্ছে তুলনাযোগ্য বা যা তুলনা করা যায়। comparable মানে 1/5, মানে এখানে আমরা পেয়েছি 1/5। এই যে QB is equal to পক্ষান্তর করলে 1/5 QA, মানে 1/5। আচ্ছা, comparable with the load of short direction, মানে শর্ট ডিরেকশনের লোডের সঙ্গে লং ডিরেকশনের লোডটা at least comparable, তুলনাযোগ্য 2 স্ল্যাবে, এবং সে কারণে মেইন স্টিল দুই ডিরেকশনে দেওয়া হয়। এখন যদি তুলনাযোগ্য মানে কি? যে একটা যদি হয় 100 তাহলে আরেকটা হবে 20 বা আরেকটা হবে 30, মানে একেবারে কম হবে না। কিন্তু দেখা যাচ্ছে একটা হচ্ছে 100 আর আরেকটা হচ্ছে 0.2 বা আরেকটা হচ্ছে 2, তাহলে কি এই দুইটার মধ্যে আমরা তুলনা করতে পারবো? তুলনাযোগ্য বলবো? কখনোই তুলনাযোগ্য বলবো না। এবং 1 স্ল্যাবে আসলে এই জিনিসটাই হচ্ছে। তাই 1 স্ল্যাবে আমরা স্টিল দিচ্ছি এক ডিরেকশন বরাবর, আর 2 স্ল্যাবে আমরা মেইন স্টিল দিচ্ছি দুই ডিরেকশন বরাবর, মানে বোথ ডিরেকশনে।
এবং সাপোজ কোনো একটা স্ল্যাব হচ্ছে স্কোয়ার, হ্যাঁ, সাপোজ হচ্ছে ধরেন যে 24 ফিট বাই 24 ফিট সাপোজ, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত হবে যদি দৈর্ঘ্য প্রস্থ সেম হয়, তাহলে অনুপাত কত হবে? 1 হবে। 1 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 মানে 1। তো তখন দেখেন, তখন কিন্তু কিউ এর সমান কিউবই হইতো, অর্থাৎ তখন কিন্তু লং ডিরেকশনের লোডও যা হইতো, আবার শর্ট ডিরেকশনের লোডও তাই হইতো। দেখছেন, মানে স্ল্যাবটা যত মানে স্কোয়ারের কাছাকাছি আসবে, তত লং এবং শর্ট ডিরেকশনের লোড আস্তে আস্তে সমান হবে। এবং স্ল্যাবটা যত বেশি লম্বা হবে, যে ধরেন যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ, মানে যত দৈর্ঘ্য অনেক বেশি লম্বা হবে, তত সমস্ত লোড শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর আসতে শুরু করবে। সাপোজ এখানে যদি দৈর্ঘ্য যদি প্রস্থের 4 গুণ হইতো, অর্থাৎ যদি রেশিওটা যদি 4 হইতো, তখন 4 টু দি পাওয়ার 4 কত হয়? 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 256, তার মানে 256। তার মানে যদি 4 হইতো এখানে, তার মানে লং ডিরেকশন বরাবর মাত্র 256 ভাগের 1 ভাগ লোড ক্যারি হবে শর্ট ডিরেকশনের। আচ্ছা, আমরা কি ব্যাপারটা ক্লিয়ার সবাই এবার? জি স্যার, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে যে আমাদের কোশ্চেন, যে আমরা শো দ্য লোড ডিস্ট্রিবিউশন ইন 1 ওয়ে এন্ড 2 ওয়ে স্ল্যাব। যদি লোড ডিস্ট্রিবিউশন দেখাতে বলে, তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি দেখাবো। আর যদি জানতে চাওয়া হয় যে why the steel বা মেইন স্টিল আর প্রোভাইডেড in one direction in one way slab and two direction in two way slab, তো কেন আসলে স্টিল এক বা দুই ডিরেকশনে দেওয়া হয়, যদি কারণ জানতে চাওয়া হয়, তাহলে আমরা অবশ্যই প্রথম থেকে শুরু করে এই যে কোনো একটা লোড ডিস্ট্রিবিউশন আমরা দেখাবো, এবং এইখানে আমরা ছোট্ট করে বলে দিব যে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আর কি মানে শর্ট ডিরেকশনে ম্যাক্সিমাম লোড, লং ডিরেকশনে লোড নাই বললেই চলে। সে কারণে আমরা এক মেইন স্টিল দিয়ে এক ডিরেকশনে, আর হচ্ছে টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে মোটামুটি দুই ডিরেকশনে আর কি লোড থাকে কম বেশি, তাই আমরা স্টিল দিই ডিরেকশনে। ঠিক আছে, তো আর কি মানে এটার কারণ যদি জানতে চাওয়া হয়, তাহলে আমরা মানে পুরোটা বলে দিব আর কি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি শেষ করলাম। এখন আমরা শুরু করব হচ্ছে একটা নতুন চ্যাপ্টার, এবং এটার নাম হচ্ছে কলাম। আমরা সবাই হয়তোবা আর কি জানি যে একটা বিল্ডিং এর জন্য একটা কলাম কতটা গুরুত্বপূর্ণ। যদি একটা কলাম ফেল করে, তাহলে পুরো বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে, ইভেন্চুয়ালি পুরো বিল্ডিংটা আস্তে আস্তে মানে কলাপস করবে আর কি। ঠিক আছে, মানে একটা কলামের ইম্পর্টেন্স একটা বিম বা একটা স্ল্যাব থেকেও মানে কলামের প্রায়োরিটি সবসময় বেশি থাকে আর কি। সো এই চ্যাপ্টারে আমরা শিখবো হচ্ছে কলাম ডিজাইন। সো সবাই খুব মানে কেয়ারফুলি, সবাই খুব মানে মনোযোগ সহকারে কলামের প্রত্যেকটা জিনিস আর কি বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শুরু করতেছি হোয়াট ইজ কলাম, ডেফিনিশন অফ কলাম। সবাই জানেন যে কলাম হচ্ছে ওই মেম্বার, যে মেম্বারের প্রধান কাজ হচ্ছে কি অ্যাক্সিয়াল লোড সাপোর্ট করা বা কম্প্রেসিভ লোডকে সাপোর্ট দেওয়া। এটা সবাই জানেন যে বিম থেকে যে কম্প্রেসিভ লোড আসে, ওই লোডগুলোকে সাপোর্ট দেওয়াই হচ্ছে কলামের কাজ, তাই না? কলামস আর দ্যাট স্ট্রাকচারাল মেম্বারস। কলাম হচ্ছে ওই স্ট্রাকচারাল মেম্বার হুইচ মানে যে জিনিস ব্যবহৃত হয় আর ইউজড প্রাইমারিলি মানে প্রধানত টু সাপোর্ট অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড, মানে অ্যাক্সিস বরাবর যে কম্প্রেসিভ লোড আসে সেই লোডকে সাপোর্ট করতে ব্যবহৃত হয়। and have a ratio of height to the least lateral dimension of 3 or greater, এবং যার হাইট ডিভাইডেড বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, এই রেশিওটা যার 3 বা তার থেকে বড় হয়। সেটা কি বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, আচ্ছা ঠিক আছে, বুঝতে না পারলে বলেন, হ্যাঁ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড। আচ্ছা, এখন আমরা দেখি সাপোজ এইটা হচ্ছে দুইটা বিম আর এইটা হচ্ছে একটা কলাম, ঠিক আছে? তো অ্যাক্সিস মানে হচ্ছে যে এই কলামের যে একদম সেন্ট্রয়েড বরাবর যে লাইনটা আসলে আমরা চিন্তা করতে পারি বা কল্পনা করা যায় যে লাইন, এটাই হচ্ছে এই কলামের অ্যাক্সিস। তো অ্যাক্সিস হচ্ছে যে কোনো একটা মেম্বারের সেন্ট্রয়েড বরাবর যে লাইনটা আমরা চিন্তা করতে পারি, সেইটাই হচ্ছে অ্যাক্সিস। এবং সবাই মাথায় রাখবেন যে কোনো একটা মেম্বারের যে বরাবর লেন্থ থাকে, লেন্থ বরাবর তার অ্যাক্সিসটা হয় আর কি।
যেমন কলামের লেন্থ হচ্ছে ভার্টিক্যাল বরাবর, তাই ভার্টিক্যাল বরাবর অ্যাক্সিস। আবার বিমের লেন্থ হচ্ছে হরিজন্টাল ডিরেকশন বরাবর, তাই বিমের অ্যাক্সিস কিন্তু হরিজন্টাল বরাবর। তো অ্যাক্সিয়াল লোড মানে কি? যে লোড অ্যাক্সিস বরাবর আসে, মানে একদম অক্ষের উপরে যে লোডটা আসবে, অ্যাক্সিস মানে অক্ষ, অক্ষের উপরে যে লোড আসবে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল লোড। তাহলে অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোড মানে অ্যাক্সিসের উপরে যে কম্প্রেসিভ লোড আসবে সেটাকে সাপোর্ট করাই কলামের প্রধান কাজ। কলামের একটা প্রধান শর্ত হচ্ছে যে এর যে আর কি হাইট ডিভাইডেড বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন, এই দুইটা রেশিও বা অনুপাত সবসময় 3 থেকে বড় হইতে হবে। যদি 3 থেকে বড় না হয় তাহলে সে কোনো কলামের আওতায় পড়ে না। যেমন এখানে হাইট হচ্ছে 10 ফিট, আর কলামের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কত? 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি। তাহলে কোনটা নিব আমরা? ল্যাটারাল ডাইমেনশন। দেখেন ল্যাটারাল মানে হচ্ছে পার্শিও, ল্যাটারাল ডাইমেনশন মানে হচ্ছে ক্রস সেকশনাল ডাইমেনশন, মানে 12 ইঞ্চি 14 ইঞ্চি এগুলো হচ্ছে এক একটা ল্যাটারাল ডাইমেনশন। আর লিস্ট মানে হচ্ছে ক্ষুদ্রতম। লিস্ট মানে কি? ক্ষুদ্রতম। তো ক্ষুদ্রতম ডাইমেনশন কোনটা? 12 ইঞ্চি, তাই না? তাহলে 12 দিয়ে ভাগ দিলাম, দেখেন এই দুটো রেশিও হচ্ছে 10, তার মানে এটা অবশ্যই কলামের মধ্যেই পড়ে, আমরা বুঝতেই পারতেছি। ওকে, এখন আমরা কয়েক ধরনের কলাম দেখবো আর কি। প্রথম কলামটা হচ্ছে বেসড অন লোডিং। এখানে অনেক ধরনের শ্রেণীবিন্যাস আছে, সবাই একটু খেয়াল করেন। আমরা প্রথমে শ্রেণীবিন্যাস করব হচ্ছে লোডিং এর উপর ভিত্তি করে, বেসড অন লোডিং। অ্যাক্সিয়ালি লোডেড কলাম, অর্থাৎ যে কলামের লোড শুধুমাত্র অ্যাক্সিস বরাবর আসবে। লোডস আর অ্যাজিউমড মানে ধরে নেওয়া হয়, অ্যাক্টিং এট দ্য সেন্টার অফ কলাম সেকশন, মানে কলামের যদি সেকশন এইটা হয় তাহলে ক্রস সেকশন মানে ক্রস সেকশন, যদি সেকশন এইটা হয় তাহলে সেকশনের একদম সেন্টার বরাবর যদি লোড কাজ করে তাহলে সেই কলামকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সিয়ালি লোডেড কলাম। বাস্তব জীবনে এরকম কলাম আসলে দেখা যায় না খুব একটা, ঠিক আছে? আচ্ছা, কেন দেখা যায় না পরে বলছি। এরপর হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম। লোডস অ্যাক্ট এট এ ডিস্টেন্স ই ফ্রম দ্য সেন্টার অফ দ্য কলাম সেকশন, মানে লোডস অ্যাক্ট এট এ ডিস্টেন্স ই, অ্যাক্ট মানে কাজ করে, মানে লোডগুলো কাজ করে ই ডিস্টেন্সে কাজ করে। কোন জায়গা থেকে ই ডিস্টেন্সে? সেন্টার থেকে ই ডিস্টেন্সে, ফ্রম দ্য সেন্টার। লোডগুলো সেন্টার থেকে ই ডিস্টেন্সে কাজ করে। এই যে সেন্টার থেকে যে কোনো একদিকে, উপরেও হইতে পারে, নিচেও হতে পারে, ডানে অথবা বায়ে, মানে যে কোনো একদিকে যদি ই পরিমাণ ডিস্টেন্সে লোড থাকে তাহলে সেই কলামকে বলা হয় ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম। এবং দেখেন খুব ইন্টারেস্টিং ব্যাপারগুলো, যে আমরা জানি যে মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, তাই না? আমরা মেকানিক্সে দেখে আসছি মোমেন্ট মানে ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে এখানে যদি লোড যদি ই পরিমাণ ডিস্টেন্স দূরে থাকে তাহলে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কিন্তু একটা মোমেন্ট চলে আসছে, তাই না? অর্থাৎ লোড ইনটু ডিস্টেন্স ই, একটা মোমেন্ট আমরা পাচ্ছি আর কি। আবার যদি একইভাবে লোডটা উপরে থাকতো, যদি লোডটা এখানে থাকতো তখন আমরা মোমেন্ট পাইতাম হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ। যাই হোক, এরপর হচ্ছে বাইঅ্যাক্সিয়ালি লোডেড কলাম। লোডস অ্যাক্ট অ্যাট এনি পয়েন্ট অন দ্য কলাম সেকশন, মানে কলাম সেকশনের যে কোনো পয়েন্টে কাজ করে, মানে এবারের কোনো রেস্ট্রিকশন নাই যে কোনো একটা অক্ষের উপরেই থাকতে হবে, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। আমরা কলাম সেকশনে যে কোনো পয়েন্টে লোড কাজ করতে পারে। সাপোজ এইখানে হচ্ছে এইখানে কাজ করতেছে লোডটা, এখানে এইখানে দুইটা ডিরেকশন বরাবরই কিন্তু ইসেন্ট্রিসিটি আছে। ইসেন্ট্রিসিটি হচ্ছে এই ডিস্টেন্সটিকে বলা হয় ইসেন্ট্রিসিটি, অর্থাৎ কলাম সেকশনের যে সেন্টার, সেই সেন্টার থেকে যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সকেই বলা হয় হচ্ছে ইসেন্ট্রিসিটি ই। তাহলে এখানে কিন্তু দেখেন দুইটা ডিরেকশন বরাবর ইসেন্ট্রিসিটি আছে, একটা হচ্ছে ইএক্স মানে এক্স বরাবর হচ্ছে ইএক্স, আর একটা হচ্ছে ওয়াই বরাবর ইওয়াই। বাস্তব জীবনে এই বাইঅ্যাক্সিয়ালি লোডেড কলাম সবচাইতে বেশি। The biaxially loaded column is most frequent in real life. আচ্ছা, loads act at any point on the column section, আচ্ছা, causing eccentricity and moment about both x and y directions simultaneously. Simultaneously মানে হচ্ছে একই সঙ্গে। তার মানে যেহেতু দেখেন যে দুইটা ডিরেকশন বরাবরই যেহেতু ইসেন্ট্রিসিটি আছে, তাই দুই ডিরেকশন বরাবরই মোমেন্ট থাকবে। ওয়াই ডিরেকশন বরাবর মোমেন্ট থাকবে, আবার এক্স ডিরেকশন বরাবর মানে এক্স ডিরেকশনের সাপেক্ষেও মোমেন্ট থাকবে। বরাবর না, মানে মোমেন্ট সবসময় সাপেক্ষে হয় আর কি, মানে ওয়াই ডিরেকশনের সাপেক্ষে একটা মোমেন্ট থাকবে, আবার এক্স ডিরেকশনের সাপেক্ষেও আরেকটা মোমেন্ট থাকবে, যেহেতু লোডটা সেন্টারের বাইরে আছে। তো
বাস্তব জীবনে এই বাইঅ্যাক্সিয়ালি লোডেড কলাম এটা হচ্ছে সবচাইতে বেশি দেখা যায়, মানে আমাদের বিল্ডিং এ যে সমস্ত কলাম আছে সেগুলো সবই হচ্ছে বাইঅ্যাক্সিয়ালি লোডেড কলাম। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা যখন আমরা কনস্ট্রাকশন করি তখন দেখবেন যে হচ্ছে কলাম কিন্তু সবসময় পারফেক্টলি ফ্যাব্রিকেটেড হয় না। অর্থাৎ দেখা যাচ্ছে কলাম 5 ফিট ঢালাই দেওয়ার পর দেখা যাচ্ছে নেক্সট যে ঢালাই আমরা দিব সেটা দেখা যাচ্ছে সেন্টার থেকে হালকা একটু সরে গেছে, বা ফ্যাব্রিকেশন এরর আসলে থাকবেই। এই ফ্যাব্রিকেশন এররের কারণে মেনলি দেখা যায় যে লোডগুলো আসলে কখনোই কলামের সেন্টারে আসলে পারফেক্টলি আসে না, সবসময় সেন্টার থেকে বাইরে আসে। এবং আরেকটা কারণ হচ্ছে যে চারদিক থেকে যখন বিম থাকবে, অবশ্যই প্রত্যেকটা কলামেই চারদিক থেকে বিম থাকে। যেমন সাপোজ যদি এইখানে একটা কলাম হয়, ঠিক আছে, যদি এইখানে একটা কলাম থাকে তাহলে আমরা দেখতে পারতেছি যে এই কলামের উপরে লোড আসছে, এই বিম থেকে লোড আসছে, এই বিম থেকে, তারপর এই বিম থেকে, আবার এই বিম থেকে, 4টা বিম থেকে লোড আসছে। এখন 4টা বিমের যে লোড, যে টোটাল লোড, সেটা যে একদম যে কলাম সেকশনের মাঝখানে পড়বে এর আসলে কোনো মানে নাই। এটা কলামের যে কোনো পয়েন্টে আসতে পারে। যদি কলাম সেকশন, যদি আমি একটু বড় করে দেখাচ্ছি এটাকে, যদি কলামের সেকশন এইটা হয়, ক্রস সেকশন যদি এইটা হয়, তাহলে এমনও হতে পারে যে ধরেন যে এইটা হচ্ছে সেন্টার, তাহলে দেখা যাচ্ছে লোড পড়তেছে এইখানে সাপোজ। ইভেন এমনও অনেক সময় বাস্তব জীবনে হয় যে এই রেজাল্টেন্ট লোড কলামের বাইরে কাজ করে, মানে থিওরিটিক্যালি কলামের বাইরে কাজ করে। তখন কিন্তু দুই অ্যাক্সিসের সাপেক্ষেই মোমেন্ট থাকবে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট থাকবে, আবার এক্স অ্যাক্সিসের সাপেক্ষেও একটা মোমেন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে লোডিং এর উপর ভিত্তি করে আমরা 3 ধরনের কলাম দেখলাম: অ্যাক্সিয়ালি লোডেড কলাম, ইসেন্ট্রিক্যালি লোডেড, আর হচ্ছে বাইঅ্যাক্সিয়ালি লোডেড। এরপরে আমরা দেখবো লেন্থের উপর ভিত্তি করে। লেন্থ মানে দৈর্ঘ্য। বুঝতেই পারছেন যে লেন্থের উপর ভিত্তি করা মানে হচ্ছে একটা ছোট হবে একটা বড় হবে। শর্ট কলাম, লং কলাম। শর্ট কলাম হচ্ছে যে কলামের ফেইলার মানে হচ্ছে ধরেন যে সাপোজ একটা বিল্ডিং একটা কলাম আছে এবং আমরা সেই কলামের উপরে লোড আস্তে 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 বাড়াতেই থাকছি। অনেক বেশি পরিমাণে লোড যখন আমরা দিয়ে ফেলবো তখন কিন্তু একটা পর্যায়ে যে কি হবে, কলামটা কিন্তু ভেঙে যাবে, তাই না? কলামটা কিন্তু ফেল করবে। কলামটা কিন্তু একসময় অবশ্যই ফেল করবে যদি আমরা লোডকে আস্তে 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 অসীম পর্যন্ত বাড়াইতেই থাকি। তো কলাম ভেঙে যাওয়াকে বলা হয় ফেইলার। কলাম ভেঙে যাওয়াকে কি বলা হয়? ফেইলার বলা হয়, তাই তো? তাহলে যেটা বলছিলাম যে কলাম ভেঙে যাওয়াকে বলা হয় ফেইলার। তাহলে শর্ট কলামের ফেইলার হয় হচ্ছে ক্রাশিং অফ কনক্রিট অথবা ইল্ডিং অফ স্টিল। মানে কনক্রিট যখন ভেঙে যায় তাকে বলা হয় ক্রাশ করা, মানে কনক্রিট ক্রাশ করতেছে। স্টিল যখন ভেঙে যায় তখন বলা হয় স্টিলটা ইল্ড করছে, মানে স্টিলের ইল্ডিং হচ্ছে আর কি। ঠিক আছে, তো শর্ট কলাম হচ্ছে কনক্রিট ক্রাশ করার মাধ্যমে ভাঙতে পারে, আবার স্টিল ইল্ড করার মাধ্যমে ভাঙতে পারে আন্ডার ফুল লোড ক্যাপাসিটি অফ কলাম। এটা হচ্ছে মূল কথা, যে শর্ট কলামের লোড ক্যাপাসিটি সবসময় ফুল থাকবে। মানে একটা কলাম সে থিওরিটিক্যালি তার যতটুকু লোড আসলে নিতে পারার কথা সে ততটুকু লোডই নিতে পারবে। ঠিক আছে, মানে এখানে আসলে কলামের লোড ক্যাপাসিটি হ্রাস পাবে না, কখনো কখনো কমবে না। লং কলাম, লং কলাম হচ্ছে যে লং কলামে বাকলিং ইফেক্ট আসে এবং স্লেন্ডারনেস রেশিও, এই দুটো জিনিস নতুন করে চলে আসে। বাকলিং ইফেক্ট এবং স্লেন্ডারনেস রেশিও। বাকলিং ইফেক্ট, না হোয়াট ইজ বাকলিং, আমি একটু দেখাচ্ছি আসলে বাকলিং কি জিনিস। ধরেন যে সাপোজ এখানে একটা কলাম আছে, এটা হচ্ছে একটা কলাম, ড্র করা হচ্ছে না। সাপোজ এইটা হচ্ছে একটা কলাম, ঠিক আছে। এখন এই কলামের উপরে যখন বাইরে থেকে লোড আসবে, কম্প্রেসিভ লোড, যখন লোড দিব আমরা, তখন যদি কলামটা অনেক বেশি পরিমাণ লম্বা হয় তখন কি হবে, কলামের মধ্যে কিন্তু এইরকম একটা টেন্ডেন্সি তৈরি হবে, তাই না? তো এই টেন্ডেন্সিকে বা এইভাবে কলামটাকে বেঁকে যাওয়ার যে টেন্ডেন্সি, একেই বলা হয় হচ্ছে বাকলিং। কলামটা যত বেশি পরিমাণ লম্বা হবে, যদি 20 ফিট একটা কলাম হয় তাহলে তার মধ্যে বাকলিং আরো বেশি হবে। তখন কলামটা এইভাবে বাকলিং করার চেষ্টা করবে। তো এই বাকলিং যখনই হবে কোনো একটা কলামে, তখনই হচ্ছে সেই কলামের আর কি মানে লোড ক্যাপাসিটি অনেক হ্রাস পাবে। তার মানে একটা কলাম যত লম্বা হবে দৈর্ঘ্যে,
তত সেই কলামে বাকলিং বেশি হবে এবং সেই কলামের লোড ক্যাপাসিটি আস্তে আস্তে তত হ্রাস পাবে। এটা হচ্ছে গেল বাকলিং। স্লেন্ডারনেস রেশিও হচ্ছে L/R, কলামের লেন্থ ডিভাইডেড বাই R। আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, এটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। একটা কলামের লেন্থ যত বেশি হবে তত তার স্লেন্ডারনেস রেশিও বেশি হবে। তার মানে আমরা কি বুঝলাম যে বাকলিং এবং স্লেন্ডারনেস রেশিও এই দুইটা জিনিস যদি কলামের বেশি হয় তাহলে তার লোড ক্যাপাসিটি হ্রাস পাবে এবং সেটাকে আমরা বলবো হচ্ছে লং কলাম। আচ্ছা, buckling effect and slenderness ratio must be taken into consideration in the design of long column। মানে লং কলামের ডিজাইনে এই জিনিসগুলো অবশ্যই বিবেচনায় নিতে হবে। টেক ইনটু কনসিডারেশন মানে বিবেচনায় নেওয়া। দিস রিডিউসেস দ্য লোড ক্যাপাসিটি অফ কলাম, মানে এই জিনিসগুলো আসলে কলামের লোড ক্যাপাসিটিকে রিডিউস করে বা হ্রাস করে, কমায় দেয়। আচ্ছা, তাহলে আমরা লেন্থের উপর ভিত্তি করে দেখলাম শর্ট এবং লং কলাম। এখন আমরা দেখবো যে শেপের উপর ভিত্তি করে, কলামের ক্রস সেকশনের যে সাইজ তার উপর ভিত্তি করে, সাইজ না মানে আকৃতি, শেপ। স্কোয়ার হতে পারে একটা কলাম, একটা কলাম রেক্ট্যাঙ্গুলার হতে পারে, সার্কুলার হতে পারে, একটা কলাম এল শেপড হইতে পারে, মানে এল এর মতো আকৃতি হতে পারে একটা কলামের, একটা কলামের আকৃতি অক্টাগোনাল হতে পারে, বা অন্যান্য কোনো ডিজায়ার্ড শেপ মানে অন্য কোনো শেপও হইতে পারে। তো এইগুলো আসলে কখন হয়? এগুলো তখনই হয় যখন দেখা যাচ্ছে একটা কলাম স্টিলের কলাম হয়। সাধারণত স্টিলের কলামের ক্ষেত্রে এই এল শেপ, তারপরে সি শেপ, ডাব্লিউ শেপ, এই জিনিসগুলো হয় বেশি আর কি। যেমন ধরেন যে একটা স্টিলের কলাম দেখা যাচ্ছে ডিজাইন করার ফলে আমরা কলামের ক্রস সেকশনটা পাইলাম হচ্ছে এরকম। সাপোজ এটা হচ্ছে একটা কলামের ক্রস সেকশন, তাহলে এটা কিন্তু সি সেকশনের কলাম, তাই না? বা একটা কলামের ক্রস সেকশন অনেক সময় এরকমও হইতে পারে। আপনারা যখন স্টিল স্ট্রাকচার নিয়ে আলোচনা করবেন বা যখন কোর্স করবেন তখন দেখবেন একটা কলামের ক্রস সেকশন এরকমও হইতে পারে। এমনকি একটা স্টিল কলামের ক্রস সেকশন এমনও হতে পারে। এমন কনক্রিটের ক্ষেত্রে সাধারণত এরকম হয় না কখনোই, স্টিলের ক্ষেত্রে হয় আর কি। এটা আসলে যে কোনো শেপের হতে পারে কলামের ক্রস সেকশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে শেপের উপর ভিত্তি করে কলাম অনেক ধরনের হয়। এরপর হচ্ছে বেসড অন কলাম টাইজ। বেসড অন মানে ভিত্তি করে, মানে কলামে টাইবারের উপর ভিত্তি করে কলাম কয় ধরনের হয় এখন দেখেন। যা সবাই জানেন, তারপর আমি জাস্ট একটু মনে করাই দিব। একটা হচ্ছে টাইট কলাম, একটা হচ্ছে স্পাইরাল কলাম। আপনারা যারা আর কি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেন কম বেশি সবাই জানেন না যে, সবাই দেখছেন তাই না, যে টাইট কলামটা হচ্ছে বেশি ফলো করা হয় আমাদের দেশে, তাই না? নাকি? ইয়েস স্যার। টাইট কলাম হচ্ছে আমাদের মানে দেশে বেশি ফলো করা হয়। স্পাইরাল কলাম হয় বাট অনেক কম। তাহলে টাইট কলাম কি জিনিস? যে ইট কন্টেইনস স্টিল টাইজ, টাইবার। হ্যাঁ, বিমে যেটাকে স্টিল আপ বলে, কলামে ওইটাকে বলা হয় টাইবার। টাই এর সঙ্গে এস যোগ হয়ে এখানে বলতেছে টাইজ। তাহলে ইট কন্টেইনস স্টিল টাইজ টু কনফাইন দ্য মেইন লংগিটিউডিনাল বার্স ইন দ্য কলামস। কনফাইন ইংলিশ গুলো একটু সবাই বুঝবেন। হ্যাঁ, ইংলিশ না বুঝলে আসলে লেকচার বুঝতে পারবেন না। কনফাইন মানে হচ্ছে আবদ্ধ করা বা আবদ্ধ রাখা। তাহলে স্টিল টাইবারের মূল উদ্দেশ্য বা মূল কাজ আসলে কি? কনফাইন দ্য মেইন লংগিটিউডিনাল বার্স, অর্থাৎ মেইন বারগুলোকে আবদ্ধ রাখাই হচ্ছে স্টিল টাইবারের প্রধান কাজ। মেইন বারকে চেপে চুপে মানে ভেতরের মধ্যে আবদ্ধ রাখা। মানে স্টিল মানে মেইন বারগুলো যত বেশি পরিমাণে আবদ্ধ থাকবে তত বেশি পরিমাণ ডাকটাইল হবে, কলামটা তত বেশি পরিমাণে ডাকটিলিটি অর্জন করবে এবং তার লোড ক্যাপাসিটিও খানিকটা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আচ্ছা, আরেকটা ব্যাপার যে কলামের ক্ষেত্রে যেটাকে মেন বার বলা হয় ওইটাকেই বলা হয় আবার লংগিটিউডিনাল বার। আর লংগিটিউডিনাল মানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে বার থাকে সেটা হচ্ছে লংগিটিউডিনাল বার। যেহেতু কলামের মেন বার দৈর্ঘ্য বরাবর থাকে তাই এখানে মেন বারকেই বলা হয় লংগিটিউডিনাল বার। তাহলে লংগিটিউডিনাল বারকে আবদ্ধ রাখা হচ্ছে স্টিল টাইয়ের প্রধান কাজ এবং এরকম কলামকে বলা হয় টাইট কলাম। আর স্পাইরাল কলাম হচ্ছে যে ইট
কন্টেন্টস স্পাইরাল, কন্টেন্ট মানে হচ্ছে এটা মানে ধারণ করে, তাহলে এটা কি ধারণ করে, এটা কি দিয়ে গঠিত, এটা হচ্ছে স্পাইরাল দ্বারা গঠিত। স্পাইরাল কলাম অবশ্যই স্পাইরাল দ্বারাই গঠিত হবে, নাম থেকে আমরা বুঝতে পারতেছি। আর স্পাইরাল মানে হচ্ছে স্প্রিং টাইপ রিইনফোর্সমেন্ট, স্প্রিং এর মতো। ধরেন যে এটা একটা কলাম, যদি আমরা সাইড থেকে দেখি একটা কলামকে, সাইড থেকে যদি দেখি এটা একটা যদি কলাম হয়, তাহলে স্পাইরাল কলাম দেখতে কেমন হবে, এটা হচ্ছে এরকম হবে, স্প্রিং এর মতো চারপাশ থেকে এটা হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে স্টিল যাবে, তাই না? এটা হচ্ছে স্পাইরাল কলাম। সাধারণত স্পাইরাল কলামের লোড ক্যাপাসিটি এবং ডাক্টিলিটি অনেক বেশি হয়, টাইট কলাম থেকে অনেক বেশি হয়, এটা একটু পরে আমি ব্যাখ্যা করব। তাহলে স্পাইরাল কলামের সংজ্ঞা কি, যে ইট কন্টেন্স স্পাইরাল টু হোল্ড দ্য মেইন লংগিটিউডিনাল বার and to help increase column ductility. To help মানে সাহায্য করা, কি করতে সাহায্য করা, কলামের ডাক্টিলিটি ইনক্রিজ করতে বা বাড়াতে সাহায্য করা। স্পাইরালের কাজ কি, মেইন বারকে হোল্ড করা মানে ধরে রাখা, আর হচ্ছে কলামের ডাক্টিলিটিকে বাড়াতে সাহায্য করা বিফোর ফেইলার মানে ভেঙে যাওয়ার আগে। তাহলে আমরা টাই বারের উপর ভিত্তি করে বা টাইয়ের উপর ভিত্তি করে আমরা দুই ধরনের কলাম দেখলাম, টাইট কলাম এবং স্পাইরাল কলাম। এখন আমরা দেখবো যে আসলে স্পাইরাল কলাম টাইট কলামের তুলনায় কেন কি সুবিধাজনক বেশি, বা কেন আসলে স্পাইরাল কলাম বেশি অ্যাডভান্টেজিয়াস, মোর অ্যাডভান্টেজিয়াস মানে হচ্ছে সুবিধাজনক। Why spiral column is more advantageous than tight column? কেন টাইট কলামের থেকে স্পাইরাল কলাম বেশি সুবিধাজনক? দেখেন যে স্পাইরাল কলাম ক্যান সাপোর্ট লার্জার লোড, মানে অনেক বড় সড়ো লোডকে সাপোর্ট করতে পারে দেন এ করেসপন্ডিং টাইট কলাম। মানে করেসপন্ডিং মানে হচ্ছে অনুরূপ। ধরেন স্পাইরাল কলামের সাইজ হচ্ছে সাপোজ 16 ইঞ্চি ডায়ামিটার সাপোজ, আর একটা টাইট কলামের যদি একটা 16 ইঞ্চি ডায়ামিটারের স্পাইরাল কলাম একটা 16 ইঞ্চি ডায়ামিটারের টাইট কলাম থেকে একটু বড় লোডকে সাপোর্ট করতে পারে, এটাই বলতে চাওয়া হচ্ছে। এরপর হচ্ছে মেইন যে সুবিধা সেটা হচ্ছে এটা, মানে এটা আসলে এক নম্বরে দেওয়া উচিত ছিল। তো ডাক্টিলিটি অফ এ স্পাইরাল কলাম, একটা স্পাইরাল কলামের ডাক্টিলিটি মানে হচ্ছে নমনীয়তা। সাপোজ ধরেন যে একটা চুইং গাম, তাই না? একটা চুইং গাম থেকে আপনি সহজে টেনে ছিটতে পারবেন। একটা চুইং গামকে টেনে যদি ছিটতে চান সেক্ষেত্রে কিন্তু চুইং গামকে অনেক বেশি লম্বা করতে হবে, তাই না? চুইং গামটা অনেক বেশি পরিমাণে প্রসারিত হবে বা ইলংগেটেড হবে, তারপরে সে ছিঁড়বে, তাই না? তো কোনো একটা পদার্থ ভেঙে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি মানে যত বেশি পরিমাণ সে আর কি প্রসারিত হইতে পারবে বা সংকুচিত হইতে পারবে, সেটাই হচ্ছে তার ডাক্টিলিটি। যেমন কনক্রিট কিন্তু কখনোই ডাক্টাইল না, কনক্রিট কিন্তু ভেঙে যাওয়ার আগে কিন্তু বেশি আসলে মানে সংকুচিত বা প্রসারিত হয় না, সে হুট করে ভেঙে যায়। সে কারণে আমরা কি বলি যে কনক্রিট কিন্তু কখনোই ডাক্টাইল পদার্থ না, কনক্রিট কিন্তু ব্রিটল পদার্থ, কাঁচের গ্লাসের মতো। কাঁচের গ্লাস যেরকম একটা বড়সড় লোড দিলে এটা মানে বিকৃত হওয়ার আগেই ভেঙে যাবে, কাঁচের গ্লাস কি একটা ব্রিটল ম্যাটেরিয়াল, ব্রিটল মানে ভঙ্গুর। আর এর অপোজিট হচ্ছে ডাক্টাইল, যেমন স্টিল হচ্ছে ডাক্টাইল, রিইনফোর্সমেন্ট বা রিবার এটা হচ্ছে ডাক্টাইল পদার্থ আর নমনীয় পদার্থ। বা বিটুমিন ট্রান্সপোর্ট যদি আমরা পড়ি আমরা জানি যে বিটুমিন হচ্ছে অনেক ডাক্টাইল, তাই না? ভেঙে যাওয়ার আগে অনেক প্রসারিত হয়। তাহলে একটা স্পাইরাল কলামের ডাক্টিলিটি একটা টাইট কলামের থেকে অনেক বেশি হয়, এটা হচ্ছে মেইন সুবিধা। তার মানে ধরেন যে একটা স্পাইরাল কলাম যদি ভাঙতে চায় তাহলে সে ভাঙার আগে আমাদেরকে এত পরিমাণে ওয়ার্নিং দিবে সবাই আসলে বিল্ডিং ছেড়ে দৌড় মারবে আর কি। মানে কলাম ভাঙার আগেই সবাই বিল্ডিং থেকে দৌড় দিবে, যে কলাম তো যখন তখন ভেঙে যাবে। কিন্তু স্পাইরাল কলাম অনেক ওয়ার্নিং দেয় আর কি, কারণ তার ডাক্টিলিটি অনেক বেশি। স্পাইরাল কলাম গিভস মোর ওয়ার্নিং বিফোর কমপ্লিট ফেইলার, মানে পুরোপুরি ভেঙে যাওয়ার আগে অনেক ওয়ার্নিং দেয় টাইট কলামের তুলনায়, বা টাইট কলাম থেকে অনেক বেশি ওয়ার্নিং দেয়। এইটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাইতে পারি। আচ্ছা আমি রেফারেন্স দিব আর কি। এই গ্রাফটা আমি নিয়েছি হচ্ছে নাদিম হোসেনের বই থেকে। হ্যাঁ, নাদিম হোসেন, আমি গুগল ক্লাসরুমে ওটা আপলোড দিয়ে দিয়েছি। নাদিম হোসেনের বইতে কলাম চ্যাপ্টার, অ্যাক্সিয়ালি লোডেড কলাম নামে একটা চ্যাপ্টার আছে। ওই চ্যাপ্টার অন করলে দেখতে পাবেন যে ওখানে এই গ্রাফগুলা তারপরে এই কথাবার্তা সবকিছু ওখানে আছে আর কি। যাই হোক, তাহলে এটা হচ্ছে একটা গ্রাফ। হ্যাঁ, গ্রাফটা আমরা দেখবো আমরা যাতে আরো ভালোভাবে সবকিছু বুঝতে পারি আর কি।
তো গ্রাফের এক্স অক্ষ বরাবর যদি থাকে ডিফরমেশন আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি থাকে লোড, তাহলে টাইট কলামের ক্ষেত্রে লোড ডিফরমেশন কার্ভটা অনেকটা এরকম হবে, দেখেন এরকম, এই যে এখানে এসে শেষ হয়ে যাচ্ছে টাইট কলাম। আচ্ছা, একটা ব্যাপার, আমি কিন্তু আসলে এটা লেখা ঠিক না, বাট আসলে অনেকবার লিখতে হয়, তো আমি কলামকে আসলে সংক্ষেপে লিখছি এভাবে, হ্যাঁ, COLM। এটা আবার কেউ মানে লিখেন না পরীক্ষায় প্লিজ, এটা হচ্ছে আমি জাস্ট সংক্ষেপে লিখছি আর কি। COLM মানে কলাম। তাহলে টাইট কলামের লোড ডিফরমেশন কার্ভ কেমন হয়, এটা হচ্ছে অনেকটা এরকম হয় আর কি। তো দেখেন প্রথমে লোড বাড়ছে, ডিফরমেশন বাড়ছে, লোডও বাড়ছে, ডিফরমেশনও বাড়ছে, এবং হুট করে যখনই আলটিমেট লোডে পৌঁছায় গেছে, তখনই হুট করে আলটিমেট লোড মানে সর্বোচ্চ লোড, সর্বোচ্চ লোডে পৌঁছানোর পর কলামের লোডটা হুট করে অনেক কমে গেছে, তাই না? মানে নিচের দিকে নামছে, মানে কি লোডটা হ্রাস পাচ্ছে। আর এই যে হুট করে যে লোড কমে যাচ্ছে, এর অর্থ হচ্ছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কলামটা ভেঙে গেছে। তার মানে দেখেন এই যে টাইট কলামটা যে ভেঙে গেল হুট করে, সে কি আসলে কতটুকু ওয়ার্নিং সে আমাদেরকে দিবে? সে কি আমাদেরকে আসলে মানে যথেষ্ট পরিমাণ ওয়ার্নিং দিবে? কারণ ভেঙে যাওয়ার আগ পর্যন্ত তার ডিফরমেশন হচ্ছে মাত্র এতটুকু, এখান থেকে এতটুকু, এই যে গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর এখান থেকে এতটুকু হচ্ছে তার ডিফরমেশন। সে কিন্তু আমাদেরকে পর্যাপ্ত ওয়ার্নিং দিতে পারবে না। অপরদিকে একটা স্পাইরাল কলামের ক্ষেত্রে লোড ডিফরমেশন কার্ভ শুরু হয় এখান থেকে এভাবে, মোটামুটি এই পর্যন্ত টাইট কলাম আর স্পাইরাল কলামের ক্ষেত্রে কার্ভ একই, সেম। এখান থেকে পার্থক্য শুরু হয়, দেখেন এখানে মোটামুটি লোডটা একটু কমছে, এরপরে লোড ক্যাপাসিটি কমার পরে অনেক ডিফরমেশন হচ্ছে, দেখেন এক্স অক্ষের দিকে যাচ্ছে, মানে কি এর ডিফরমেশন বাড়তেছে, কিন্তু এই যে এইদিকে ডিফরমেশন বাড়ছে, যত ডান দিকে যাচ্ছে তার মানে কি তত কলামের ডিফরমেশন বাড়ছে। ধরেন যে কলামের বাইরের কনক্রিট পড়ে গেছে, এরপরে হচ্ছে এখানে আসা মানে হচ্ছে যে কলামের মানে কলামটা প্রচুর পরিমাণে বিকৃত হয়ে গেছে আর কি, বাইরের কনক্রিট দেখা যাচ্ছে খসে পড়তেছে আস্তে আস্তে, দেখা যাচ্ছে ভেতরের স্পাইরাল রেইনফোর্সমেন্ট দেখা যাচ্ছে। এরপরে আবার আরেকটা পিক আমরা পাবো, এরপর সে আরো লোড নিতে পারবে, সে আরেকবার সে সর্বোচ্চ লোড নিতে পারবে, এবং এরপরে সে ফেল করবে। এরপরে হঠাৎ করে কমে যাচ্ছে, হঠাৎ করে কমা মানে হচ্ছে ফেল করা বা ভেঙে যাওয়া। তো স্পাইরাল কলাম দেখেন ভেঙে যাওয়ার আগে সে কতটুকু ডিফরমেশন হয় বা বিকৃতি তার কতটুকু হয়, একদম এখান থেকে শুরু করে এতটুকু, অর্থাৎ অনেক। তার মানে সে আমাদেরকে অনেক ওয়ার্নিং দিবে। তো এইটাই হচ্ছে আর কি স্পাইরাল কলামের প্রধান সুবিধা, তার লোড ক্যাপাসিটিও বেশি হয় এবং সে আর কি ভেঙে যাওয়ার আগে অনেক ওয়ার্নিং দেয়। স্যার এটা কত পার্সেন্ট? 20% না? কত পার্সেন্ট? স্পাইরাল কলাম টাইট কলামের চেয়ে 20% লোড বেশি নিতে পারে। আচ্ছা, পার্সেন্টেজটা আমার আসলে এই মুহূর্তে জানা নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। লোড ক্যাপাসিটি বাড়ে, কিন্তু লোড ক্যাপাসিটি উল্লেখযোগ্য হারে বাড়ে না। উল্লেখযোগ্য হারে বাড়ে হচ্ছে ডিফরমেশন বা ডাক্টিলিটি। আচ্ছা ঠিক আছে, আমি এটা লোড ক্যাপাসিটি কত পার্সেন্ট বাড়ে আমি এটা আর কি জেনে এসে জানানোর চেষ্টা করবো, ঠিক আছে। আমার এই মুহূর্তে এটা জানা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লোড ডিফরমেশন বিহেভিয়ার অফ টাইট এন্ড স্পাইরাল কলাম। দেখেন একটা ফিগারের মাধ্যমে যখন ধরেন যে কোনো একটা কর্পোরেট লেভেলে যখন অনেক ইনফরমেশনকে আমাদের মানে উপস্থাপন করতে হবে অনেকগুলা মেম্বারের সামনে, তখন কিন্তু আসলে মানে প্যারাগ্রাফ লিখে বোঝানোর থেকে যদি একটা গ্রাফ আমরা আর কি ড্র করতে পারি, এই গ্রাফ আসলে শুধুমাত্র যে ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগে তা না, দেখা যাচ্ছে যে মানির ফ্লাকচুয়েশন বা মুদ্রাস্ফীতি বা যে কোনো ক্ষেত্রেই কিন্তু আসলে মানে গ্রাফ কিন্তু খুব ইউজফুল একটা ব্যাপার। একটা গ্রাফের মধ্যে যে কত হাজারো হাজারো ইনফরমেশন থাকতে পারে, এটা আসলে খুবই মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো যে কারণে আমরা যখন প্রেজেন্টেশন দিব তখন আমরা চেষ্টা করব যে গ্রাফ দেখাতে, একটা গ্রাফ আমরা স্লাইডে রাখবো এবং আমরা সেই গ্রাফটাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করব। কারণ একটা গ্রাফ দেখে একটা মানুষ যত সহজে বুঝতে পারে কোনো ইনফরমেশন, যদি আমি এখন এতগুলো কথাই যে বললাম যদি এগুলো আমি এখন প্যারাগ্রাফে লিখতাম তাহলে কি মানে বুঝতে সহজ হইতো নাকি এই গ্রাফ দেখে বুঝতে সহজ হচ্ছে? অবশ্যই গ্রাফ দেখে, তাই না? আচ্ছা, গ্রাফ জিনিসটা আসলে খুবই চমৎকার। মানে ফ্রম দ্য গ্রাফ থেকে আমরা দেখতে পারি we can see that a tight column fails suddenly after reaching ultimate load। মানে আলটিমেট লোডে রিচ করার পর মানে পৌঁছানোর পর একটা টাইট কলাম সাডেনলি ফেল করে, মানে হঠাৎ করে ফেল করে। while a spiral column deforms appreciably before failure। মানে একটা স্পাইরাল কলাম হচ্ছে ফেইলারের আগে প্রচুর পরিমাণ ডিফর্ম করে, মানে বিকৃত হয়। মানে অ্যাপ্রিসিয়েবল মানে কি হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে এটা বিকৃত হয়।
সেইটাই হচ্ছে যে কেন স্পাইরাল কলাম বেশি অ্যাডভান্টেজিয়াস, সবাই একটু আয়ত্ত করবেন, বুঝবেন। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে why strength reduction factor 5 for columns is much lower than that for flexor and shear. ফ্লেক্সার এন্ড শিয়ার, এখানে ফ্লেক্সার এবং শিয়ার না থেকে এখানে এরকম থাকতে পারে যে দেন দ্যাট ফর বিম এন্ড স্ল্যাব বা স্ল্যাব এন্ড বিম, এরকম। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে স্ল্যাব এবং বিমের ক্ষেত্রে যে ফাই এর মান তার থেকে কেন কলামের ক্ষেত্রে ফাই এর মান কম হয়, কেন কলামের ক্ষেত্রে ফাই এর মান মাছ লোয়ার মানে অনেক কম হয়, তার থেকে কম হয় বিম বা স্ল্যাবের থেকে অনেক কম হয়। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা বলবো যে ফাই ফর কলাম ইজ 0.65 ফর টাইট কলাম। আচ্ছা, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই যে ফাই এর মান কম বেশি হওয়া, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা যে কোনো জায়গাতে জিজ্ঞাসা করতে পারে আর কি। সো মানে এটা সবাইকে খুব ভালো মতো জানতে হবে এবং বুঝতে হবে। খেয়াল করেন সবাই যে টাইট কলামের ক্ষেত্রে ফাই এর মান হচ্ছে 0.65, আমরা জানি, আমরা অঙ্ক করার সময় আবারও দেখবো। আর স্পাইরাল কলামের ক্ষেত্রে ফাই এর মান হচ্ছে 0.75। ইট ইজ মাচ লেস দেন দ্য ফাই ফর ফ্লেক্সার। ফ্লেক্সারের ক্ষেত্রে ফাই এর মান হচ্ছে 0.9। দেখেন 0.9 থেকে কিন্তু 0.65 বা 0.75 অনেক কম। যদিও দেখে আসলে মনে হচ্ছে যে মানে খুব একটা পার্থক্য নাই, দশমিকের পর 1 ঘর বা 2 ঘর, কিন্তু এর আসলে মানে সিগনিফিকেন্স অনেক বেশি। এবং শিয়ারের ক্ষেত্রে কত? 0.75। দেখেন শিয়ারের ক্ষেত্রে 0.75, তার থেকেও আবার টাইট কলামের ক্ষেত্রে ফাই এর মান কম হয়। আচ্ছা, এখন হোয়াট ইজ ফাই? আমরা সবাই জানি যে ইউএসডি মেথডে ফাই হচ্ছে ম্যাটেরিয়ালের স্ট্রেংথকে একটু কমায় নেওয়ার জন্য ব্যবহৃত হয়। তো বিম বা স্ল্যাবের ক্ষেত্রে আমরা ডিজাইনের সময় দেখে আসছি যে আমরা সব সময় ফাই এর মান 0.9 নিয়েছি, তো এখন থেকে আমরা ফাই এর মান নিব অনেক কম। এখন কেন অনেক কম আমরা নিব, এটা আসলে জানার মতো একটা ব্যাপার। এর প্রথম কারণ হচ্ছে ইন অ্যাক্সিয়ালি লোডেড কলাম, the axially loaded column, the strength mainly depends on the compressive strength of concrete. অর্থাৎ অ্যাক্সিয়ালি লোডেড কলামের স্ট্রেংথ কার উপর ডিপেন্ড করে? কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে, মেইনলি মানে নির্ভর করে আর কি। whereas মানে যেখানে the strength of members in bending, the strength of members in bending, তার মানে হচ্ছে বেন্ডিং কোথায় হয়? বিমে হয়, স্ল্যাবে হয়, যদিও কলামেও বেন্ডিং হয়, বাট সেই কথা এখানে বলা হচ্ছে না, এখানে অ্যাক্সিয়াল কলামের কথা বলা হচ্ছে আর কি। এখানে বেন্ডিং বলতে বোঝাচ্ছে বিম বা স্ল্যাব। তাহলে বিম বা স্ল্যাবের স্ট্রেংথ কার উপর ডিপেন্ড করে? ইজ, দেখেন এখানে বলা আছে ইজ লেস এফেক্টেড বাই কনক্রিট স্ট্রেংথ, মানে কনক্রিটের স্ট্রেংথ দ্বারা কম পরিমাণে প্রভাবিত হয়। এফেক্টেড মানে প্রভাবিত হওয়া, লেস মানে কম, তার মানে বিম বা স্ল্যাবের স্ট্রেংথ কনক্রিটের স্ট্রেংথের দ্বারা কম প্রভাবিত হয়, স্পেশালি ফর আন্ডার রেইনফোর্সড সেকশন। এটা আমরা সবাই জানি এবং আমিও হয়তোবা বলেছি যে বিম বা স্ল্যাব সবসময় আন্ডার রেইনফোর্সড হইতে হয়, তাই না? রেইনফোর্সমেন্ট রেশিও একটা নির্দিষ্ট পরিমাণ থেকে কখনোই বেশি হওয়া যাবে না। ওভার রিইনফোর্সড হলে সমস্যা কি? ওভার রিইনফোর্সড হলে কোনো একটা বিম বা স্ল্যাব হঠাৎ করে ফেল করতে পারে, কোনো একটা বিম বা স্ল্যাব হঠাৎ করে ভেঙে যাইতে পারে ওভার রিইনফোর্সড হইলে। সে কারণে বিম এবং স্ল্যাব সবসময় আন্ডার রিইনফোর্সড হইতে হয়। যাই হোক, ওইটা আসলে আলোচনার বিষয় না। এখানে বলা হচ্ছে যে বিম বা স্ল্যাবের স্ট্রেংথ আর কি কনক্রিট স্ট্রেংথের দ্বারা কম প্রভাবিত হয়, মানে কনক্রিট স্ট্রেংথের উপর একটু কম কম নির্ভর করে, বিশেষ করে মানে স্পেশালি মানে বিশেষ করে আন্ডার রেইনফোর্স বিমের ক্ষেত্রে। আর কলামের ক্ষেত্রে হচ্ছে উল্টা, কলামের ক্ষেত্রে কনক্রিটের স্ট্রেংথের উপরই মেনলি সবকিছু নির্ভর করে। এখন এখান থেকে আমরা কি বুঝতে পারি? মানে এই যে আমরা বারবার বলতেছি যে কনক্রিটের স্ট্রেংথের উপরে নির্ভর করলে সমস্যাটা কোথায় আসলে? আচ্ছা, আমি একটু আগে সবাইকে বললাম যে কনক্রিট হচ্ছে একটা ব্রিটল ম্যাটেরিয়াল, মানে ভঙ্গুর পদার্থ, হঠাৎ করে ভেঙে যায়। সো যে সমস্ত মেম্বারের স্ট্রেংথ কনক্রিটের উপরে ডিপেন্ড করে বা নির্ভর করে, যে সমস্ত মেম্বারের স্ট্রেংথ কনক্রিটের স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে বেশি, যেমন কলাম, সেই সমস্ত মেম্বারের ক্ষেত্রে আমরা একটু বেশি সেফ সাইডে থাকবো সব সময়, কারণ কনক্রিটের উপরে আমাদের ভরসা সবসময় কম।
ব্যাপারটা হচ্ছে বাংলায় বলতে গেলে অনেকটা এরকম। কনক্রিটের উপরে আমাদের ভরসা সবসময়ই কম, সে কারণে যে সমস্ত মেম্বার মানে কলাম বা বিম, যে সমস্ত মেম্বারের স্ট্রেংথ কনক্রিটের স্ট্রেংথের উপরে নির্ভর করে, তাদের ক্ষেত্রে আমরা একটু বেশি নিরাপদে থাকতে চাই। এবং এই বেশি নিরাপদে থাকার জন্যই আমাদের ফায়ের মানটা আমরা সবসময় কমাই নিব। ফায়ের মান যত কম হবে কোনো একটা মেম্বার তত বেশি নিরাপদ, কোনো একটা ডিজাইন তত বেশি নিরাপদ। এটা কি সবাই বুঝতে পারছেন যে ফায়ার মান কম হইলে ডিজাইন কেন নিরাপদ? জি স্যার। কতটুকু যে বুঝছেন সে আমি বুঝছি আর কি। যাই হোক, এই সমীকরণ সবাই দেখছেন? সবাই বলেন তো। বিইউ সমান 5vn, তারপরে হচ্ছে এমইউ এমইউ সমান হচ্ছে 5 ইনটু mn। এটা সবাই দেখছেন না? জি স্যার, উপরেরটা জি স্যার। দেখছি। হ্যাঁ, এটাও দেখছেন আগে সেমিস্টারে 331 এর সময় এটা দেখছেন আর কি। তো দেখেন, ধরেন যে কোনো একটা বিম, হ্যাঁ, অরিজিনালি সে হচ্ছে mn মানে নমিনাল মোমেন্টের সমান মোমেন্ট নিতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা করতেছি কি, আমরা তাকে ফাই দ্বারা গুণ করে আরো কমায় নিচ্ছি, যেহেতু ফাই হচ্ছে 1 থেকে ছোট, তাহলে ফাই দ্বারা গুণ করলে আরো এটা কমে যাবে আর কি। তাহলে আমরা অরিজিনালি একটা বিম যতটুকু মোমেন্টকে রেজিস্ট করতে পারে mn, আমরা ফাই দ্বারা গুণ করে আরো কমায় নিচ্ছি ওইটাকে, যে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি যে সে আসলে দেখা যাচ্ছে অরিজিনালি সে নিতে পারে 100 কিপস ইনটু ফিট, সাপোজ mn হচ্ছে 100, তাহলে ফায়ের মান যদি 0.9 হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 100 ইনটু 0.9 অর্থাৎ সে 90 ফিট ইনটু কিপস এই মোমেন্টে সে নিতে পারবে। অর্থাৎ আমরা ম্যাটেরিয়ালের যে স্ট্রেংথ সেটাকে একটু কমায় নিচ্ছি আমরা ফায়ের দ্বারা। এবং এখানেও সেম, ধরেন যে কোনো একটা ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে কনক্রিট, 100 কিলো নিউটন শিয়ার সে মানে অরিজিনালি সে রেজিস্ট করতে পারে। আমরা করছি কি, আমরা বলছি যে না ঠিক আছে, সে যেহেতু 100 কিলো নিউটন পারে, আমরা তাও ধরবো না, আমরা আরো কম করে ধরবো। কারণ কলামের স্ট্রেংথ নির্ভর করে কনক্রিটের উপরে, আর কনক্রিটের উপরে আমাদের ভরসা সবসময় কম। যেহেতু ভরসা কম, তার মানে ফ্যাক্টর অফ সেফটি বেশি রাখতে হবে, ঠিক আছে? সে কারণে আমরা ফায়ার মানটা 0.65 নেব, অনেক কমায় নিচ্ছি। তাহলে 100কে 0.65 দ্বারা গুণ করলে কত হয়? কত হয় বলেন? 65। স্টিলের ক্ষেত্রে 1 ধরা হয় এবং কংক্রিটের ক্ষেত্রে 0.85। আপনার কথা আসলে বোঝা যাচ্ছে না, আবার বলেন। স্টিলের ক্ষেত্রে এই ফাইয়ের মান 1 ধরা হয় এবং কংক্রিটের ক্ষেত্রে 0.85 ধরা হয়। আপনার সাউন্ড অফ করেন, সাউন্ড অফ করেন, আমি বলছি। সাউন্ড অফ করেন, আমি বলছি। হ্যাঁ, স্টিলের ক্ষেত্রে 1 ধরা হয় তা কখনোই না, আমি কখনো বলছি একবারও এরকম যে স্টিলের ক্ষেত্রে 1 ধরা হয়? বলেন তো। আচ্ছা, নাই। ঠিক আছে, তাহলে সেকেন্ড কারণ, এটা হচ্ছে প্রধান কারণ ছিল যে কেন ফায়ার মান কম। সেকেন্ড কারণ হচ্ছে দ্য কনক্রিট ইন কলাম ইজ সাবজেক্টেড টু মোর সেগ্রিগেশন দেন ইন দ্য কেস অফ বিম। মানে বিমের ক্ষেত্রে যা হয় তার থেকে কলামের ক্ষেত্রে সেগ্রিগেশন অনেক বেশি হয়। সেগ্রিগেশন মানে হচ্ছে কনক্রিট এবং অ্যাগ্রিগেটটা আলাদা হয়ে যাওয়া, ঠিক আছে? কলামের ক্ষেত্রে সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি বেশি থাকে। আর সেগ্রিগেশন হওয়া মানে কিন্তু কনক্রিটের স্ট্রেংথের উপরে একটা নেগেটিভ ইফেক্ট আসা। এবং যেহেতু সেগ্রিগেশন কলামে বেশি হয়, সে কারণে আমরা কলামের ক্ষেত্রে ফায়ার মান আমরা কম ধরি। The failure of a column in a structure is more critical than that of a beam. ক্রিটিক্যাল মানে এখানে হচ্ছে যে রিস্কি আর কি, মানে বেশি বিপজ্জনক। একটা কলামের ফেইলার মানে একটা কলামের ভেঙে যাওয়া একটা স্ট্রাকচারের জন্য আরো বেশি ক্ষতিকর একটা বিমের তুলনায়। দেন দ্যাট অফ এ বিম, এখানে দ্যাট মানে হচ্ছে ফেইলার, হ্যাঁ। দেন দ্য ফেইলার অফ এ বিম মানে বিমের ফেইলারের তুলনায় কলামের ফেইলার
বেশি ক্রিটিক্যাল, মোর ক্রিটিক্যাল মানে বেশি বিপজ্জনক। যেহেতু বেশি বিপজ্জনক তাহলে কলামের ক্ষেত্রে আমরা একটু বেশি পরিমাণে আর কি মানে সেফ সাইডে থাকার জন্য আমরা ফায়ের মান কমাই নিব। তো এই কারণগুলো আসলে সবাইকে খুব ভালো মতো জানতে হবে যে কলামের ক্ষেত্রে কেন ফায়ের মান কম হয়। প্রথম কারণ হচ্ছে যে কলামের স্ট্রেংথ মেনলি কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর নির্ভর করে, এটা হচ্ছে প্রধান কারণ। আর কনক্রিট মানেই ঝামেলা, তাই কনক্রিট মানেই ফায়ের মান কম, মানে কনক্রিটের সঙ্গে যেখানে সামঞ্জস্যতা বা সংশ্লিষ্টতা বেশি সেখানে ফায়ের মান কম। এখানে সেগ্রিগেশন বেশি হয়, এটা দ্বিতীয় কারণ। আর আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কলামের ফেইলার বেশি ক্রিটিক্যাল বা বেশি বিপজ্জনক একটা স্ট্রাকচারের জন্য। সো এই তিনটা কারণে ফায়ের মান কম। যদি বিমে হয় 0.9 তাহলে কলামের ক্ষেত্রে 0.65 বা 0.75। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার? এটা কি সবার কাছে মোটামুটি ক্লিয়ার? জি স্যার। তো এখন আমরা জাস্ট কিছু ইনফরমেশন দেখবো আর কি, কলামের জন্য কিছু ইনফরমেশন জাস্ট মানে কিছু ইনফরমেশন দেখবো। এটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে মিনিমাম মেইন স্টিল। মেইন স্টিল মানে লংগিটিউডিনাল স্টিল। লংগিটিউডিনাল বললে মেন বুঝবেন, আর মেন বললে লংগিটিউডিনাল বুঝবেন। মিনিমাম মেইন স্টিল পার্সেন্টেজ ইজ 1%, মানে ক্রস সেকশনের মানে ক্রস সেকশনাল এরিয়ার মিনিমাম 1% মেইন স্টিল কলামে দিতেই হবে। আর ম্যাক্সিমামটা হচ্ছে 8%। এটা হচ্ছে এসিআই কোড অনুসারে, ঠিক আছে? যে গ্রস কনক্রিট এরিয়ার বা গ্রস সেকশনাল এরিয়ার 8% স্টিল আমরা সর্বোচ্চ দিতে পারবো একটা কলামের মধ্যে, এর থেকে বেশি স্টিল আসলে দেওয়া যাবে না। এখন 1% 8% মানে কি? সাপোজ সে ধরেন যে একটা কলামের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 100 ইঞ্চি স্কোয়ার সাপোজ, তাহলে ওই 100 ইঞ্চি স্কোয়ার মানে কি আমরা সর্বনিম্ন 1 ইঞ্চি স্কোয়ার স্টিল দিতেই হবে। আর সর্বোচ্চ কত? 100 এর 8%, তার মানে 8 ইঞ্চি স্কোয়ার আমরা সর্বোচ্চ 8 ইঞ্চি স্কোয়ার স্টিল দিতে পারবো। এর মানে হচ্ছে এই, মানে কিসের পার্সেন্টেজ? ক্রস সেকশনাল এরিয়ার পার্সেন্টেজ, ঠিক আছে? আচ্ছা, হচ্ছে অ্যাট লিস্ট মানে হচ্ছে মানে মিনিমাম, কমপক্ষে at least 4 bars are required for tied circular and rectangular members. মেম্বার বলতে কলাম এখানে, মানে টায়েড সার্কুলার কলাম অথবা টায়েড রেক্ট্যাঙ্গুলার কলাম বা টায়েড স্কোয়ার কলাম, যাই হোক টায়েড কলামের জন্য মানে মিনিমাম 4টা বার আসলে দিতে হবে। 4টা বারের কম আমরা দিতে পারবো না, বেশি দিতে পারবো সমস্যা নাই, বাট 4টা বারের কম দিতে পারবো না। আর স্পাইরাল কলামের ক্ষেত্রে এটা হচ্ছে 6টা হবে। 6 bars are needed for circular column enclosed by spiral. স্পাইরাল কলামের ক্ষেত্রে আমরা মিনিমাম 6টা বার দিতেই হবে। এখন কেউ যদি স্পাইরাল কলামের ক্ষেত্রে 4টা বার দিয়ে বসে থাকে এবং সে যদি বলে যে ঠিক আছে আমরা তো ফর্মুলা থেকে 4টা স্টিল পেয়েছি, তাহলে সে কিন্তু ভুল করলো, কারণ এসিআই কোড বলেই দিচ্ছে মিনিমাম 6টা বার দিতে হবে। আচ্ছা, মিনিমাম কনক্রিট কভার ফর কলাম ইজ 1.5 ইঞ্চি। কনক্রিট কভার তার মানে হচ্ছে যে স্টিলের একদম মানে স্টিল থেকে কলামের একদম বাইরের ফেস পর্যন্ত ডিস্টেন্স হবে মিনিমাম 1.5 ইঞ্চি। এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিয়ে রাখি যে যে সমস্ত এরিয়া বেশি লবণাক্ত সে সমস্ত এরিয়াতে এইটা 3 ইঞ্চি পর্যন্ত করা হয় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে টাইবার নিয়ে একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা স্পেসিফিকেশন আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে টাইবার ফর কলাম মাস্ট হ্যাভ এ মিনিমাম ডায়ামিটার অফ 3/8 ইঞ্চি, মানে নাম্বার 3 বার, টু এনক্লোজ লংগিটিউডিনাল বার্স অফ নাম্বার 10 অর স্মলার সাইজ। এইটুকু আগে বুঝেন। টাইবার ফর কলাম মাস্ট হ্যাভ এ মিনিমাম ডায়ামিটার অফ এত, তার মানে কলামের টাইবারের মিনিমাম ডায়ামিটার মানে সর্বনিম্ন এত হইতে হবে। কখন হইতে হবে এত? টু এনক্লোজ, এনক্লোজ মানে হচ্ছে আবদ্ধ রাখা, এনক্লোজ বা কনফাইন একই কথা। টু এনক্লোজ মেইন বার যদি নাম্বার 10 হয় বা তার থেকে ছোট হয়, নাম্বার 9, নাম্বার 8, 9 এটসেট্রা, যদি মেইন বার নাম্বার 10 বা তার থেকে ছোট হয় তখন টাইবারের সাইজ মানে ডায়ামিটার হতে হবে মিনিমাম 3/8 ইঞ্চি, মানে নাম্বার 3 বার। আর যদি মেন বার নাম্বার 10 থেকেও বড় হয় তখন টাইবারের মিনিমাম ডায়ামিটার হওয়া লাগবে একটু বেশি, সেটা হচ্ছে 1/2 ইঞ্চি। এটা সবাই ভালো মতো মাথায় রাখবেন।
তার মানে এখন যদি আমি কোশ্চেন করি যে ঠিক আছে মেন বারের ডায়ামিটার হচ্ছে সাপোজ মেন বার হচ্ছে 11 নাম্বার বার, তাহলে টাই বারের ডায়ামিটার কত হবে? আপনার অ্যান্সার কি হবে? হ্যালো, শুনতে পাচ্ছেন? তাহলে স্যার হাফ হবে। হাফ হবে, মিনিমাম হাফ হবে, হাফ থেকে কম দিতে পারবো না, বাট হাফ থেকে বেশি কিন্তু দিতে পারবো, সমস্যা নেই, মিনিমাম হাফ দিতে হবে। আর যদি লংগিটিউডিনাল বার বা মেন বার যদি নাম্বার 10 হয় কলামের মেন বার, তখন কিন্তু টাই বার আমরা নাম্বার 3ও দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো i সমান 0.65 ফর টাইট কলাম আর 0.75 ফর স্পাইরাল কলাম, এটা সবাই মাথায় রাখবেন, এটা আমরা আগেও বলছি এখনো বললাম। দেখেন এখানে একটা ব্যাপার যে স্পাইরাল কলামের ক্ষেত্রে কিন্তু ফায়ের মানটা একটু বেশি আমরা নিতে পারতেছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্পাইরাল কলামের লোড ক্যাপাসিটি কিন্তু একটু বেশি, তাই না? এবং এর ডাক্টিলিটিও বেশি, সে কারণে আমরা স্পাইরাল কলামের ক্ষেত্রে ফায়ের মান একটু বেশি আমরা নিতে পারি, সমস্যা নাই। আচ্ছা, স্টিল রেশিও একে রো জি দ্বারা প্রকাশ করা হয়। স্টিল রেশিও মাস্ট বি লেস দ্যান ইকুয়াল 8% এন্ড গ্রেটার দ্যান ইকুয়াল 1%, এটা আমরা বলছি 1% থেকে সমান বা বড় হতে হবে এবং 8% থেকে ছোট হতে হবে বা সর্বোচ্চ 8% এর সমান হতে পারবে। আচ্ছা আচ্ছা, আজকে এটুকুই থাক, এখানে একটু বোঝার আছে, এটা আর কি বোঝাবো পরে, কিন্তু সমস্যা হচ্ছে আমার আসলে মানে, আচ্ছা বলতেছি, রেকর্ডিংটা পজ করি একটু। তো আর কি আজকের লেকচার এই পর্যন্তই, যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। স্যার একটা জরুরি বিষয় ছিল স্যার, হ্যাঁ বলেন। একটা জরুরি কথা ছিল স্যার। বলেন, শুনতে পাচ্ছি। ওই যে আপনি যদি স্যার গুগল যে ক্লাস